উৎসবের নগরী কানসাস। কিছুক্ষণ পর বিশ্বকাপ মিশন শুরু মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। দেশে উন্মাদনা, এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারালো ফ্রান্স। বিএসএফের পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত সীমান্ত, একের পর এক প্রতিরোধে বিজিবি। সজাগ স্থানীয়রাও, কূটনৈতিক সমাধানের তাগিদ। সংকট নিরসনে দিল্লির সদিচ্ছা জরুরি। এলডিসি উত্তরণে বাজেটে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা, বাস্তবায়নে জোর ব্যবসায়ীদের। উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবমুখী উদ্যোগের দাবি। ছাদ ধসের পর এবার দেয়াল, পিলারে ফাটল। রাবির বিজয় ৭১ হল উদ্বোধনের আগেই বেহাল দশা, আতঙ্কে শিক্ষার্থীরা। বালিশকাণ্ডের আলোচিত ঠিকাদার প্রতিষ্ঠানের আরেক অনিয়ম। এবং পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসার হুঁশিয়ারি ট্রাম্পের। লেবানন ইস্যুতে নেতানিয়াহুর কড়া সমালোচনা। পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। ভোরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরি সংখ্যা থাকলেও ম্যাচের আগে পুরোপুরি ফিট মেসি, মার্তিনেজ সহ সব ফুটবলার। গ্রুপ জেতে প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আলজেরিয়া। কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে, তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না কোচ লিওনেল স্ক্যালোনি। অন্যদিকে এক যুগ পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়া প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে চায়। কানসাস সিটিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মহাতারকার মহা সমাপ্তির শুরু। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায় ফুটবল জাদুকর লিওনেল মেসি। ফুটবল পাণ্ডুলিপিতে কাতারে পেয়েছেন অমরত্ব। এবারের লক্ষ্যটা সেই অর্জনকেও ছাড়িয়ে যাওয়ার। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে নির্ভার আর্জেন্টিনা দল ও লিওনেল মেসি। বিশ্বকাপের আগে ফুটবলারদের চোট নিয়ে শঙ্কা থাকলেও আপাতত সবাই প্রথম ম্যাচের জন্য ফিট। চলমান বিশ্বকাপে শিরোপা জয়ের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী আর্জেন্টিনার। তবে এবারের আসরে ফেভারিটদের হোঁচট খাওয়ার যে রীতি চলমান, তাতে কিছুটা শঙ্কিত আলবিসেলেস্তে বস। অবশ্য নিজের দলের ওপর আস্থা রাখছেন এই মাস্টার মাইন্ড। আলজেরিয়া অনেকটা মরক্কোর মতোই প্রতিপক্ষ। তাদের খেলার ধরনেও মিল রয়েছে। দলে রয়েছে অসাধারণ কিছু খেলোয়াড় এবং একজন দুর্দান্ত কোচ, যাকে আমি ব্যক্তিগতভাবেও চিনি। ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখলে বোঝা যায় কেন প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া যায় না। স্পেনের ক্ষেত্রেও আমরা দেখেছি সহজ কোনো প্রতিপক্ষ নেই। আলজেরিয়া এমন একটি দল যাদের নিয়ে আমরা চিন্তিত, কারণ তারা শক্তিশালী এবং তাদের অনেক খেলোয়াড়ই সর্বোচ্চ পর্যায়ে খেলে। তাই এটি আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা হবে। এদিকে আলজেরিয়া পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে। এক যুগ পর বিশ্বমঞ্চে ফেরা দলটা রয়েছে দারুণ ছন্দে। ডেজার্ট ফক্স নামে পরিচিত দলটা সম্প্রতি প্রীতি ম্যাচে গুয়েতেমালাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে নেদারল্যান্ডস ও বলিভিয়াকে। দলে আছেন রিয়াদ মাহরেজের মতো তারকা। প্রতিপক্ষ আর্জেন্টিনা হলেও আত্মবিশ্বাসী দলটা। আফ্রিকার দলগুলো ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছে যে তারা শক্তিশালী প্রতিপক্ষ। তবে এখনই চ্যাম্পিয়ন, সেমিফাইনালে ওঠা কিংবা আরো বড় কিছু নিয়ে কথা বলার কোনো মানে নেই। প্রতিটি দলকেই এক ম্যাচ করে এগোতে হবে এবং প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে। ফিফা র্যাঙ্কিংয়ে ২৮তম স্থানে থাকা আলজেরিয়ার বিপক্ষে এর আগে একবারই খেলেছে আর্জেন্টিনা। ম্যাচটা ৪-৩ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তে। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ড্র এবং স্পেনের পয়েন্ট হারানো, এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ফেভারিটদের শুরুটা হয়নি ভালো, আর এটাই ভাবাচ্ছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিকে। আলজেরিয়াকে তিনি তুলনা করেছেন মরক্কোর সঙ্গে। এ কারণেই প্রথম ম্যাচে মাঠে নামার আগে সতর্ক আলবিসেলেস্তেরা। কানসাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আলজেরিয়া বধে ৩টি ভিন্ন ফরমেশনে খেলার কৌশল সাজিয়েছে আর্জেন্টিনা। প্রতিটি ফরমেশনেই দেখা যেতে পারে ভিন্ন স্কোয়াড। প্রতিপক্ষের শক্তিমত্তা প্রাধান্য দিয়ে একাদশ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন হেড কোচ। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের স্কোয়াড কেমন হতে পারে, যুক্তরাষ্ট্রের কানসাস থেকে বিশ্লেষণ করেছেন এস এম ইকবাল।
লিওনেল স্ক্যালোনির সবচেয়ে বড় গুণ, তিনি দল নির্বাচন করেন প্রতিপক্ষের শক্তিমত্তা যাচাই করে। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, তখনও এই মাস্টার মাইন্ডে মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে ঠিক সেই বিষয়গুলো। আর্জেন্টিনার সবশেষ অনুশীলন আর লিওনেল স্ক্যালোনির যেই ক্যারেক্টার, সেটি যাচাই করে অন্তত ধারণা পাওয়া যায় কমপক্ষে 3টি ফরমেশন নিয়ে ভাবছেন এই মাস্টারমাইন্ড। ফরমেশন যদি 4-4-2 হয়, অর্থাৎ এই ফরমেশনটা মোটামুটি আর্জেন্টিনার প্রিয় ফরমেশন। এই ফরমেশনে যদি লিওনেল স্ক্যালোনি দল সাজান, তাহলে তিনি সেন্টার ব্যাকে খেলাবেন দুজন ডিফেন্ডার। সেই দুজন ডিফেন্ডারদের একজন হচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো এবং অপরটি হচ্ছেন নিকোলাস ওতামেন্ডি। আর রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন গনসালো মন্তিয়াল, আর লেফট ব্যাকে দেখা যেতে পারে ফাকুন্দো মেডিনাকে। এবার যদি মিডফিল্ড পজিশনে আসি, এই মিডফিল্ড পজিশনে আর্জেন্টিনার মোটামুটি 3জন ফুটবলার অটো চয়েস। একজন হচ্ছেন ম্যাকালিস্টার, আরেকজন হচ্ছেন এনজো ফার্নান্দেজ, আরেকজন হচ্ছেন রদ্রিগো ডে পল। তাদের সঙ্গে দেখা যেতে পারে থিয়াগো আলামাদাকে। আর আক্রমণ ভাগে যথারীতি লিওনেল মেসির সঙ্গে যুক্ত হতে পারেন লাউতারো মার্তিনেজ, তবে সম্ভাবনা রয়েছে হুলিয়ান আলভারেজেরও ঢুকে পড়ার। এবার যাই, আর্জেন্টিনা যদি 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজায়, তাহলে কেমন হবে এই দলটা? সেক্ষেত্রে আমরা রক্ষণ ভাগে প্রথমে যে 4 জনের কথা বলেছি, সেই 4 জনই সেখানে থাকবেন, তবে মিডফিল্ড পজিশনে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের জন্য কাটা পড়তে পারেন থিয়াগো আলামাদা। আক্রমণ ভাগে ইনক্লুশন হবে লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজের সঙ্গে নিকো গঞ্জালেসের। সেই ক্ষেত্রে শুরুর একাদশে যদি হুলিয়ান আলভারেজ ঢুকে যান, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। লিওনেল স্ক্যালোনি কিন্তু 3-5-2 এই ফরমেশনেও স্কোয়াড সাজাতে পারেন। দুজন সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্ডি এবং একসঙ্গে হচ্ছে কুতি রোমেরো অর্থাৎ ক্রিস্টিয়ান রোমেরো, তাদের সঙ্গে ঢুকে পড়তে পারেন লিসান্দ্রো মার্তিনেজ। আর মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে তিনি এনজো ম্যাকালিস্টার এবং রদ্রিগো ডে পলের সঙ্গে একপাশে যুক্ত করতে পারেন উইলিয়ানো সিমিওনোকে, এবং একই সঙ্গে যুক্ত হতে পারেন নিকো গঞ্জালেস। আর ফরওয়ার্ড লাইনে যথারীতি থাকবেন লিওনেল মেসি। হুলিয়ান আলভারেজ যুক্ত হচ্ছেন নাকি লাউতারো মার্তিনেজ যুক্ত হচ্ছেন, সেটা নিয়ে একটা কনফিউশন রয়ে গেছে। সেই বিষয়ে হয়তো বা টিম ম্যানেজমেন্ট একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস থেকে SM ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় কানসাস সিটি। যুক্তরাষ্ট্রের ক্রীড়া ক্ষেত্রেও এই শহরের আছে বড় অবদান। NFL দল কানসাস সিটি চিফস ও মেজর লিগ বেসবলে শিরোপা জিতেছে এই শহরের দল কানসাস সিটি রয়্যালস। আবার এই দুই দলের স্টেডিয়ামও পাশাপাশি। কানসাস থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমি আছি কানসাস সিটিতে, যেখানে বিশ্বকাপের ম্যাচ খেলতে অবস্থান করছে আর্জেন্টিনা ফুটবল দল। আমার পেছনে অ্যারোহেড স্টেডিয়াম, এই মাঠেই আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। যদি তারা নকআউট পর্বে যায়, আরও একটি ম্যাচ কিন্তু হতে পারে এই মাঠে। তবে কানসাস অনেক কারণে বিখ্যাত। কানসাসের এই জায়গাটায়, যে জায়গায় আমি অবস্থান করছি, এটাও কিন্তু বেশ বিখ্যাত, কারণ একই জায়গায় পাশাপাশি দুটো স্টেডিয়াম রয়েছে। এটা অ্যারোহেড স্টেডিয়াম, যেটা কানসাস সিটি চিফস NFL এর ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড টিম, তাদের হোম গ্রাউন্ড, এবং তারা 4 বার সুপার বোল চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি এই দলের একজন খেলোয়াড় প্যাট্রিক মাহোম, তিনি শিরোনামে এসেছিলেন, এবং এই মাসের শুরুতে আসলে বলা যায় যে তিনি শিরোনামে আসেন, কারণ 2033 পর্যন্ত তিনি কানসাস সিটি চিফসের হয়ে বা তাদের জন্য একটা চুক্তি করেছেন, যে চুক্তিতে 2033 পর্যন্ত তিনি দলটির হয়ে খেলবেন। প্রতি মৌসুমে $64 মিলিয়ন তিনি পারিশ্রমিক পাবেন। তিনি NFL এর শুধু 3 বারের চ্যাম্পিয়নই না, তিনি 3 বার সুপার বোলের MVP, সুপারস্টার একজন কোয়ার্টারব্যাক। একই সঙ্গে আরেক পাশে যে স্টেডিয়ামটি রয়েছে, এই স্টেডিয়ামটি কিন্তু বেসবল, মেজর লিগ বেসবল যে টিম রয়েছে কানসাসের, সেই কানসাস সিটি রয়্যালসের টিম, এবং এই মাঠে কিন্তু তারা রেগুলার তাদের হোম ম্যাচগুলো খেলে থাকে। তারাও কিন্তু 2 বারের ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়ন। কানসাস এমন একটা জায়গা, এখানকার মানুষজন খেলাধুলা ভালোবাসে, এবং এরই মধ্যে কিন্তু তার প্রমাণ তারা একটা দিয়েছে। আলজেরিয়া দলের অনেক সমর্থক এখানে এসেছেন এবং তাদেরকে তারা আপন করে নিয়েছেন। অনেক সমর্থককে তারা নিজেদের বাড়ি ঘরে তাদেরকে অবস্থান করতে দিয়েছেন, এবং একই সঙ্গে এই বিষয়টি কিন্তু প্রশ্ন করা হয়েছিল আলজেরিয়ান কোচকে প্রেস কনফারেন্সে ম্যাচের আগে। তিনি কিন্তু বিষয়টি ভালোভাবে গ্রহণ করেছেন, এবং শুধু তাই না, তিনি ধন্যবাদ জানিয়েছেন এই কানসাস সিটির যারা সাধারণ মানুষ যারা এখানে বসবাস করেন তাদের প্রত্যেককে। একই সঙ্গে আমরা সাংবাদিক যারা এখানে এসেছি, আমরাও গতকাল গিয়েছিলাম যেখানে আর্জেন্টিনার দল অবস্থান করছে, সেখানেও কিন্তু অনেক স্থানীয় মানুষজন আমাদের সঙ্গে এসে কথা বলেছেন, এবং তারা আসলে সবাইকে খুব ওয়ার্ম একটা ওয়েলকাম জানাচ্ছেন। এ থেকে কিন্তু স্পষ্ট হয় যে কানসাস সিটি তার স্পোর্টিংলি কতটা রিচ। আমরা অনেক জায়গায় যাব, অনেক জায়গায় গিয়েছি যুক্তরাষ্ট্রের এই ক্রিকেট, ফুটবল বা এই ইভেন্টগুলো কভার করতে, তবে কানসাসের মতো এমন স্পোর্টিংলি কিন্তু কেউ কখনো, বা এখানকার অধিবাসীরা যেভাবে আমাদেরকে ওয়েলকাম
স্টেডিয়াম করেছে ঠিক এমনভাবে কিন্তু কেউ করেনি। পাশাপাশি দুটি বড় স্টেডিয়াম, একটা ধারণ ক্ষমতা প্রায় ৭৫,০০০ আর কফম্যান স্টেডিয়াম যেখানে মেজর লিগ বেসবলের ম্যাচ হয়, এই মাঠটা কিন্তু খুব একটা বড় না, যদি স্ট্রাকচারটা অনেক বড় কিন্তু ধারণ ক্ষমতায় বেশ কিছুটা পিছিয়ে। ধারণ ক্ষমতা খুব সম্ভবত ২৫,০০০-এর মতো হবে। তারপরও বলা যায় যে যারা খেলাধুলা ভালোবাসেন তাদের জন্য কানসাস কিন্তু একটা খুব বড় জায়গা, কারণ পাশাপাশি দুই বড় স্টেডিয়ামে এখানে খেলে এবং আমেরিকান যে লোকাল স্পোর্টসগুলো আছে এই লোকাল স্পোর্টসের মেইন দুটো খেলাই কিন্তু হয় এই দুই স্টেডিয়ামে। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে জড়ো হয়েছেন হাজারো দর্শক। এই মুহূর্তে কানসাস স্টেডিয়ামের ভেতরে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ, স্টেডিয়ামের বাইরে আছেন এস এম ইকবাল, এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আছেন মানিক মোহাম্মদ ওমর। সরাসরি প্রথমে যাচ্ছি সাজিদের কাছে। সাজিদ, এই মুহূর্তে আমি আছি কানসাস সিটি স্টেডিয়ামের একদম ভিতরে। কিছুক্ষণ পর কিন্তু শুরু হবে ম্যাচ। এর মধ্যে দর্শকরা আসা শুরু করেছেন। শুধু তাই না, শুধু বাংলাদেশ থেকেও কিন্তু অনেক বেশি ভক্ত এসেছেন এখানে আর্জেন্টিনার খেলা দেখতে। এর মধ্যে কিন্তু একাদশ ঘোষণা করে ফেলেছে আর্জেন্টিনা এবং একটা সারপ্রাইজ ইনক্লুশনের কথা বলতে হয়। থিয়াগো আলমাদা সবাই ধরেছিল বা মনে করেছিল যে হুলিয়ান আলভারেজ হয়তো শুরুর একাদশে থাকবেন, কিন্তু তাকে বেঞ্চে রেখে থিয়াগো আলমাদাকে কিন্তু শুরুর একাদশে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। কিছুক্ষণ আগে আমার পেছনের এই গেট দিয়ে কিন্তু ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো মাঠে প্রবেশ করেছেন। আমার সঙ্গে এখন কিছু বাংলাদেশি সমর্থক, তারা বাংলাদেশের খেলা দেখতে এসেছেন। কেউ এসেছেন বাংলাদেশ থেকে, কেউ এসেছেন সুদূর ওহাইও থেকে। আমি কিন্তু তাদের সাথে কথা বলবো। কতক্ষণ আসলে লেগেছে আপনাদের এখানে আজকে ম্যাচটা দেখতে? আমরা কালকে রওনা দিয়েছি, আমাদের আসতে অ্যারাউন্ড 10 আওয়ার্স প্রায় লেগেছে। আমরা রাতে হোটেলে ছিলাম, তারপর আজকে মেসি লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখার জন্য। আশা করি আর্জেন্টিনা এবার কাপ পাবে। আপনাদের কি প্রত্যাশা আসলে? মেসি এবার দেখলাম যে মেসি আজকে স্টার্টিং ইলেভেনে আছে, প্রথম ফুটবলার হিসেবে 6 বিশ্বকাপ খেলে রেকর্ড করছে। আপনার কি মনে হয় এবার মেসি গতবারের চেয়ে বেটার পারফরমেন্স করবেন, গতবার কেমন হতে পারে আপনার? আমার মনে হয় মেসি সবসময় ভালো বল করে, মেসির কাছে পাওয়ার কিছু নাই। এখানকার আসার পরে মানে আমি তো ভুল না হতে যে আপনার প্রথম কোনো ওয়ার্ল্ড কাপে ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ, আপনার কি একটা কেমন লাগছে, কেমন লাগতে পারে সবকিছু? মানে আমি কিন্তু ভুল না হতে যে আপনার প্রথম কোনো ওয়ার্ল্ড কাপের ম্যাচ, ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ, অ্যাটমসফিয়ারটা কেমন দেখছেন এবং কেমন লাগছে সব কিছু? আমরা হুট করে আউট অফ ওয়ার্ল্ড একটা প্ল্যান করে চলে আসছি। ভাইয়া যেটা বললো অলমোস্ট আমরা 10 আওয়ার্স ড্রাইভ করছি, দেন আমাদের স্টে করলাম। এগেইন উই হ্যাভ টু ড্রাইভ ফর 3 another hour and I would say it's amazing. First of all, World Cup. Second of all, we are die-hard fan of Messi and Argentina. Today is a totally bonus for us. We are seeing Messi in the World Cup. Maybe this is the last one. So we are very hopeful and we are almost sure we are going to get the fourth one this time. So ইনশাআল্লাহ আমরা আজকে থেকে উইন শুরু করবো। আমরা সাপোর্ট করবো আমাদের টিমকে, যেখানেই থাকি। এখন এখানে আছি, আমরা আবারও নেক্সট ম্যাচগুলোতে যাওয়ার ট্রাই করবো। অবশ্যই আমাদের সঙ্গে একজন বাংলাদেশি আছেন, তিনি কিন্তু মেক্সিকো যাচ্ছে। আপনাকে আজকে ম্যাচে আমরা আপনাকে পড়াতে পারি না। ব্রাজিল 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 I've never been a Argentina fan, but I've always supported. He's been on Messi. Watch Messi play. Atmosphere is electric. I mean, it's first time in the World Cup, so we have to support the good team. Thank you for your. তিনি আর্জেন্টিনার ভক্তরা কিন্তু মেসির খেলা দেখতে এসেছেন এবং শুধু তারা যখন আমি মাঠে ছিলাম, মাঠের বাইরে ছিলাম, স্টেডিয়ামের ভিতরে আসার পর অনেকের সাথে কথা হয়েছে। তারা কিন্তু সবাই একটা কথাই বলছে, তারা লিওনেল মেসিকে দেখতে এসেছেন, তার শেষ বিশ্বকাপ। অনেকে অনেক ধরনের ত্যাগ স্বীকার করে কিন্তু আজকে এই মাঠে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে কিন্তু আজকে উপস্থিত হয়েছেন। মেসি ফর দ্য ভেরি লাস্ট টাইম ওয়ার্ল্ড কাপে খেলতে নামছে এবং এটা তার ফার্স্ট ম্যাচ। ডেফিনেটলি আমরা দেখেছি এরই মধ্যে কিন্তু বড় দলগুলো হোঁচট খাচ্ছে। ব্রাজিল হোঁচট খেয়েছে, নেদারল্যান্ড, স্পেন, ফ্রান্স জয় পেয়েছে। তবে সবার প্রত্যাশা আজকে হয়তো বা আর্জেন্টিনা একটা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করবে। এই মুহূর্তে এই অ্যারোহেড স্টেডিয়ামের বাইরে রয়েছেন আমার সহকর্মী এস এম ইকবাল। আমরা এখন সরাসরি চলে যাবো তার কাছে। মাঠের বাইরেও কিন্তু প্রচুর সমর্থক রয়েছে, হাজার হাজার সমর্থক রয়েছে। তাদের সেখানকার কি অবস্থা সেটা জানতে এখন সরাসরি চলে যাচ্ছে ইকবালের কাছে। ইকবাল, আপনার কাছে কি অবস্থা আছে সেটা জানান সমর্থকদের।
এক্স্যাক্টলি সাজিদ, আমি যদি একটি বিষয় দিয়ে শুরু করি, সেটি হচ্ছে বলা হচ্ছিল এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচাইতে ব্যয়বহুল বিশ্বকাপ। এবারে বিশ্বকাপের টিকিটের দাম ছিল আকাশচুম্বী। স্টেডিয়ামমুখী যারা হবেন তারা হয়তোবা টিকিটের হাই প্রাইসের জন্য অনেক দর্শকই মাঠে আসবেন না, কিন্তু এই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে এসে আমাদের ধারণা বদলে গেছে, একেবারে বদলে গেছে। ম্যাচ শুরু হতে এখনও প্রায় ঘন্টাখানেক দেরি। আমরা 4 ঘন্টা আগে এখানে এসেছিলাম এবং এখানে এসে যা দেখেছি তাতে রীতিমতো চক্ষু চড়ক গাছ। তার আগে জানিয়ে নিই, এখানকার তাপমাত্রা কিন্তু অনেক বেশি। এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, চামড়া একেবারে পুড়ে যাচ্ছে, এরকম গরম। এই গরম এমন বৈরী পরিবেশ উপেক্ষা করেও প্রায় 3-4 ঘন্টা ধরে কিন্তু আর্জেন্টাইন ফুটবল ফ্যানরা এখানে এসেছেন। এবং যদি বলি, অ্যারোহেড স্টেডিয়ামটা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা যখন লাইভ ডিভাইস নিয়ে কাজ করি সেখানে কিন্তু জনসমাগম বেশি হলে পরে নেটওয়ার্ক বিভ্রাট হয়, যার কারণে স্টেডিয়াম থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এসে আমাকে এই সরাসরি সম্প্রচার বা সরাসরি তথ্য যোগান দিতে হচ্ছে আমাদের সমর্থকদের জন্য। সুতরাং এই আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে দর্শকদের যে উন্মাদনা, সেই উন্মাদনার কোনো ঘাটতি নেই, বরং উপচে পড়ছে। এমনকি কিছুক্ষণ আগে আমি যেই জিনিসটা লক্ষ্য করেছি যে ব্ল্যাক মার্কেটে টিকিট বিক্রি হচ্ছে এবং এই টিকিটের যে দাম, এই টিকিটের দাম দিয়ে বাংলাদেশের বলা চলে যে আমি কয়েকজনকে দেখেছি যে একটা ফ্যামিলি না 5-10টা ফ্যামিলি 1 মাস চলতে পারবে, এত টাকা দিয়েও হচ্ছে মানুষ টিকিট কিনছে কালোবাজারিদের কাছ থেকে। জাস্ট সবাই ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে, টিকিট নিডেড, টিকিট নিডেড। যে পেয়ে যাচ্ছে তারা রীতিমতো সোনার হরিণের মতো টিকিট লুফে নিচ্ছে। এইবার যদি হচ্ছে আর্জেন্টিনার স্কোয়াডের কথা বলি বা লিওনেল মেসির কথা বলি, লিওনেল মেসি কিন্তু নার্ভাস 199-এর সামনে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আজকের ম্যাচে মাঠে নামলে লিওনেল মেসি কিন্তু আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে 200তম ম্যাচের মাইল ফলক স্পর্শ করবেন। এমন একটা মাইল ফলকের ম্যাচে আসলে সবাই এই ম্যাচটা মূলত দেখতে এসেছেন লিওনেল মেসির ম্যাচ হিসেবে, কারণ আমরা জানি যে এটা হচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ এবং ইতিহাসের সর্বপ্রথম ফুটবলার হিসেবে তিনি হচ্ছেন ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আজ মাঠে নামছেন। এরপর যদি ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামেন, যখন পর্তুগালের হয়ে মাঠে নামবেন, তখন তিনিও কিন্তু সেই রেকর্ডটা স্পর্শ করবে। যেহেতু লিওনেল মেসির ম্যাচ আগে, সুতরাং এই রেকর্ডটা কিন্তু লিওনেল মেসির হয়ে গেল। এবং শেষবারের মতো যেহেতু লিওনেল মেসি মাঠে নামবেন, সুতরাং সবাই আসলে উন্মুখ হয়ে আছে কখন লিওনেল মেসিকে তারা কাছ থেকে দেখবেন। আমি স্টেডিয়াম কম্পাউন্ডে আছি। একটু আগে আর্জেন্টিনা ফুটবল দল যখন স্টেডিয়ামে, আমরা জানি ম্যাচ শুরুর আগে হালকা একটু ওয়ার্ম আপ করতে নামেন, দলের ফুটবলাররা যখন স্টেডিয়ামে নামছিলেন একদম গগন বিদারী চিৎকার দিয়ে সবাই কিন্তু হচ্ছে এই দলকে বা ফুটবলারদের স্বাগত জানাচ্ছিলেন। সুতরাং ফুটবল ম্যাচে বা বিশ্বকাপের, বাঙালিদের বিশ্বকাপ আসলে পরিপূর্ণতা পায় ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্য দিয়ে। ব্রাজিল বিশ্বকাপ ম্যাচ খেলেছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, আর আর্জেন্টিনা আজ বিশ্বকাপ ওপেন করছে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম দিয়ে। সুতরাং মোটা দাগে বলা যেতে পারে যে আজ কিন্তু বাঙালির বিশ্বকাপ 16 কলা পূর্ণ হলো। যদিও এর আগে গেল বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স মাঠে নেমেছে এবং প্রত্যাশিতভাবে তারা সেনেগালকে 3-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছে। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে এবং তিনি যে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার হওয়ার যে একটা সম্ভাবনা রয়েছে এবারে বিশ্বকাপে, সেই দৌড়ে কিন্তু অনেকটা এগিয়ে গেছেন এবং এই রেসে কিন্তু লিওনেল মেসিও রয়েছেন। সুতরাং দেখা যাক আজ যদি লিওনেল মেসি যদি মাঠে নামেন, তাহলে কিন্তু হচ্ছে লিওনেল মেসি এরকম মাইল ফলক স্পর্শ করতে পারবেন। দর্শক, এবার হচ্ছে আমি যদি স্কোয়াড নিয়ে জানিয়ে দিতে চাই, কিছুক্ষণ আগে আমার একটি প্রতিবেদন গিয়েছে, গতকাল থেকে আসলে আমরা অ্যানালাইসিস করছিলাম আর্জেন্টিনার আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচের স্কোয়াডটা কেমন হতে পারে। কারণ আলজেরিয়া বিশ্বকাপ শুরুর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা খেলেছে, সেই নেদারল্যান্ডসকে কিন্তু তারা হারিয়ে দিয়েছে এবং একজন জার্মান গণিতবিদ তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন এবারে বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। সুতরাং এই নেদারল্যান্ডসকে যখন যে দলটা হারিয়ে দেয় তাকে কিন্তু অবশ্যই গোনায় রাখতে হয় এবং গতকাল সংবাদ সম্মেলনে লিওনেল স্ক্যালোনিও কিন্তু তাই বলেছেন, নেদারল্যান্ডস আলজেরিয়াকে তারা মোটেও হালকাভাবে নিচ্ছেন না, যথেষ্ট গুরুত্ব সহকারে আলজেরিয়াকে নিচ্ছেন। সুতরাং এই আলজেরিয়াকে সামলানোর জন্য যে স্ট্র্যাটেজি দরকার ছিল, সেই স্ট্র্যাটেজি নিয়েই মাঠে নেমে স্কোয়াড সাজিয়েছেন লিওনেল স্ক্যালোনি। তার স্কোয়াডটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে 4-4-2, তবে সুযোগ বুঝে অর্থাৎ ম্যাচের সিনারিও অনুযায়ী এই ম্যাচের স্ট্র্যাটেজি বা স্কোয়াডের ফরমেশন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। 4-3-3 ফরমেশনও কিন্তু এই স্কোয়াডটা খেলতে পারে। ডিফেন্স লাইনের কথা যদি শুরুতে বলি, সেই ডিফেন্স লাইনের কথা যদি বলি শুরুতে, ডিফেন্স লাইনে হচ্ছে 4 জনের যে একজন, সেটা হচ্ছে একদম প্রত্যাশিত ছিল ক্রিস্টিয়ান রোমেরো মাঠে নামবেন। তবে তার সঙ্গী হিসেবে কে খেলবেন সেটা নিয়ে কনফিউশন ছিল। সেখানে কিন্তু লিসান্দ্রো মার্তিনেজ জায়গা করে নিয়েছেন। গনজালো মন্তিয়াল রয়েছেন হচ্ছে আপনার রাইট ব্যাকে এবং লেফট ব্যাকে একমাত্র অপশন রয়েছে আর্জেন্টিনা, সেটা হচ্ছে ফাকুন্দো মেডিনা, কারণ তালিয়াফিকুর ইনজুরির কারণে তিনি কিন্তু সুযোগটা পেয়ে গেছেন। আর প্রথমবারের মতো থিয়াগো আলামাদা হচ্ছে সুযোগ পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডের প্রত্যাশিতভাবে। বাকি 3জন
এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো ডে পল। আর ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে কে হবেন, হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ? সেক্ষেত্রে প্রথম 2 ম্যাচ খেলা প্রস্তুতি ম্যাচে লাউতারোর উপর আস্থা রেখেছেন লিওনেল স্ক্যালোনি। সুতরাং বেস্ট 11 নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের ওপেনিং ম্যাচে মাঠে নামতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে। আর্জেন্টাইন ভক্তদের প্রত্যাশা এই ম্যাচে আর্জেন্টিনা ইতিবাচক শুরু করে বিশ্বকাপ ধরে রাখার যে মিশন, তৃতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের যে রেকর্ড, সেই রেকর্ড স্পর্শ করার জন্য যে যতটা ফ্লাইং স্টার দরকার সেই ফ্লাইং স্টার শুরু করবে। তো আমার কাছে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। এখন আমরা চলে যাব বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে আমার আরও একজন সহকর্মী রয়েছেন, তার কাছ থেকে শুনবো হচ্ছে সেইখানকার সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। এখানে অনেক মানুষ, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি, যারা সারা রাত এখানটায় অপেক্ষা করছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার খেলাটি দেখতে। এবং এই যে জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের ভিড়, সেখানে সারা রাত এই জায়গাটায় ভিড় ছিল। আমরা যখন রাত 1টা বাজে এখানে এসেছিলাম তখনও দেখেছি ফ্রান্স বনাম সেনেগালের যে ম্যাচটি ছিল, সে ম্যাচের শুরু থেকেই এখানে মানুষের জনসমাগম ছিল। এবং বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বাড়তি একটা উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। জার্সি পরে নানান রকমের ফ্ল্যাগ, ফেস্টুন কিংবা তাদের হাতে ছিল নানান রকমের বাঁশি, যেগুলো দিয়ে তারা আনন্দ উদযাপন করতে এসেছেন। একটু পরে আরও প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় বাকি আছে, তারপরও এই জায়গাটায় কানায় কানায় পূর্ণ, একটু তিল ধারণ করার মতো ঠাঁই নেই এই জায়গাটায়। এত মানুষ এখানের উপস্থিতি হয়েছে এবং সময় গড়ানোর সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়ছে। আমরা ক্রমেই দেখছি যে চারপাশ থেকে মানুষ আসছে এই জায়গাটায়। আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার এই ম্যাচের মধ্য দিয়ে মেসি তার 6ষ্ঠ বিশ্বকাপের শুরু করতে যাচ্ছেন। অনেকে বলছেন মেসির এটি শেষ বিশ্বকাপ, শেষের শুরু। সুতরাং আজকের এই ম্যাচকে ঘিরে ভীষণ রকমের উদ্দীপনা কাজ করছে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। তাছাড়া বিভিন্ন দলের সমর্থকদেরও আমরা দেখতে পেয়েছি এখানে। বিশেষ করে ব্রাজিলের যারা সমর্থক আছে তারাও এখানটায় এসে উপস্থিত হয়েছেন। এবারের বিশ্বকাপে আমরা যেটা দেখতে পেয়েছি যে এই জায়গাটায় এসে অনেক বড় বড় দল এবারের বিশ্বকাপটাতে হুচট খেয়েছে, ড্র করেছে। সেখানে ব্রাজিলের সমর্থকরাও এরকম একটা আশা করছেন যে আলজেরিয়ার সাথে হয়তো আর্জেন্টিনা এই ধরনের কোনো অঘটন ঘটে যেতে পারে, সেজন্য তাদের মধ্যেও আলাদা একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে। ফলে দুই পক্ষ থেকে যেহেতু একটা বাড়তি উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি, তাই এই ম্যাচটা দেখার জন্য উন্মুখ হয়ে আছেন ফুটবল ভক্তরা, বিশেষ করে আর্জেন্টিনার ভক্তরা। এখানটায় তিল ধারণ করার মতো কোনো ঠাঁই নেই। রাত থেকে সারা রাত এই জায়গাটায় মানুষের অবস্থান ছিল, খেলা দেখেছে, কেউ বাঁশি বাজিয়েছে, কেউ নানান রকমভাবে এই ম্যাচকে ঘিরে উদযাপন করার চেষ্টা করেছে তারা। আমরা এই জায়গাটায় যখন এসেছিলাম 12টারও আগে, তখন থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে মানুষ জড়ো হচ্ছেন এবং আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে তারা এই জায়গাটায় এসে নানান রকমের বাঁশি বাজিয়ে, স্লোগান দিয়ে, পতাকা নাড়িয়ে আর্জেন্টিনাকে, প্রিয় দল আর্জেন্টিনাকে তারা সমর্থন দিচ্ছেন। এবং পাশাপাশি কাউকে আমরা বাংলাদেশের পতাকা উড়াতে দেখেছি। আর্জেন্টিনার জার্সিতে মুখরিত হয়ে আছে এই টিএসসি চত্বর। কিছুক্ষণ পরে অর্থাৎ 7টায় ম্যাচ শুরু হবে আলজেরিয়ার সাথে। সেই ম্যাচকে ঘিরে রাতভর এই আর্জেন্টাইন সমর্থকদের যে অপেক্ষা, সেটি কিছুক্ষণের মধ্যেই অবসান হতে যাচ্ছে। কিছুক্ষণ পরে প্রিয় দল আর্জেন্টিনা এবং প্রিয় খেলোয়াড় মেসিকে তারা দেখতে পাবে। এই উচ্ছ্বাসটা আমরা দেখতে পেয়েছি। নানান রকমের শ্রেণী পেশার মানুষকে আমরা এখানটায় দেখতে পেয়েছি এবং তাদের মধ্যে উত্তেজনা, উদ্দীপনা, উচ্ছ্বাসের কোনো রকমের কমতি আমরা দেখিনি। এখানে শুধুমাত্র শিক্ষক, ছাত্র না, এখানে নানান শ্রেণী পেশার মানুষ। আমরা রিক্সাওয়ালাদেরকে দেখেছি যে তারা রিক্সা থামিয়ে এসে এখানটায় খেলা দেখছেন। সুতরাং এই জায়গাটায় আমরা যে উদ্দীপনাটা দেখতে পেয়েছি, সেই উদ্দীপনাটা আমাদের বাংলাদেশের মানুষের ফুটবল প্রেমের যে উদাহরণ, সেটি আবারও সামনে নিয়ে এসেছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে আমার কাছে সবশেষ। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ এবং এস.এম. ইকবাল, এবং বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। প্রিয় দল আর্জেন্টিনার বুধবারের ম্যাচ ঘিরে দেশের বিভিন্ন স্থানেও শোভাযাত্রা ও র্যালি করেছেন দলটির ভক্তরা। জার্সি পরে, হাতে পতাকা নিয়ে নেচে গেয়ে মেতে ওঠেন তারা।
বিশ্বের প্রতিটি দেশের মতো বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসছে বাংলাদেশও। পছন্দের দল নিয়ে প্রতিনিয়ত মাতামাতি ভক্তদের, অভিনব সব উপায়ে ভালোবাসা প্রকাশ করছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে বের হওয়া র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা গায়ে জার্সি পরে হাতে পতাকা ও পিকআপ ভ্যানে মাইক বাজিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে লক্ষ্মীপুরও। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতি সমর্থন জানিয়ে জেলা শহরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। আর্জেন্টিনা দলের জার্সি পরে তারকা ফুটবলার মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেন। আর্জেন্টিনার সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা করল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন শতাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও শিশু কিশোর সহ শিক্ষার্থীরাও। ঢাকঢোল বাদ্য বাজনা বাজিয়ে নওগাঁয় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম থেকে আর্জেন্টিনার সমর্থনে র্যালি বের হয়। 360 ফিট দৈর্ঘ্যের পতাকা নিয়ে র্যালিতে অংশ নেন ভক্তরা। উৎসবের আমেজ বিরাজ করছে ফেনীতেও। আর্জেন্টিনা সমর্থকরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। ফ্যানবেজ ফেনীর আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলটির হাজার সমর্থক অংশ নেন। এদিকে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। 2000 ফুট আর্জেন্টিনার পতাকা নিয়ে 6 শতাধিক সমর্থক এতে অংশ নেন। এছাড়া মোটরসাইকেল, নীল সাদা পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে যানবাহনের বহর নিয়ে নীলফামারীর সৈয়দপুরে শোভাযাত্রা করেন মেসি ভক্তরা। ওমর ফারুক, সময় সংবাদ। 24 বছরের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ফ্রান্স। আফ্রিকান জায়ান্ট সেনেগালকে 3-1 গোলে হারালো ফরাসিরা। জোড়া গোল করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপে। ফরাসিদের হয়ে সর্বকালের সেরা গোলদাতা এখন তিনি। আর 3 গোল করলে বিশ্বকাপেও হবেন সর্বকালের সেরা গোলদাতা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। 24 বছরের জমানো ক্ষতে অবশেষে প্রলেপ দিল ফ্রান্স। 2002 সালে যাদের কাছে হেরে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে, সেই সেনেগালের সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আরও একবার সাক্ষাৎ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এবার আর কোনো ভুল নয়। আফ্রিকার সিংহরা লড়াইটা সমান করলেও অভিজ্ঞতা আর ক্ষিপ্ততায় পেরে ওঠেনি ইউরোপের পাওয়ার হাউসের সঙ্গে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধের চিত্রটা ছিল একেবারে ভিন্ন। বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স ছিল না চেনা ছন্দে। ফরাসিদের রক্ষণে বারবার আক্রমণ সানিয়েছেন সেনেগালের আক্রমণ ভাগ, কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের মুখ দেখেনি তারা। অবশ্য ভাগ্যকেও দোষতে হবে তাদের। গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও বার পোস্ট বাধা হয়ে দাঁড়ায় আফ্রিকার রাজাদের। রোমাঞ্চের পুরোটা জমা ছিল দ্বিতীয়ার্ধে। বল দখলে কিংবা নিয়ন্ত্রণে সেনেগাল এগিয়ে থাকলেও ফ্রান্স কাজে লাগিয়েছে তাদের অভিজ্ঞতা। ম্যাচের 66 মিনিটে এসে ডেড লক ভাঙেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। অলিসের পাস থেকে দারুণ শটে স্কোর করেন তিনি। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সেনেগালেও। আক্রমণে গেলেও ফ্রান্সের রক্ষণ ভাঙতে পারছিল না তারা। পাল্টা আক্রমণে আবার সুযোগ পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার স্কোরশিটে নাম লেখান বারকোলা। দারুণ গোলে 2-0-তে লিড নেয় ফ্রান্স। ইনজুরি সময়ে প্রথম গোলের দেখা পায় সেনেগাল। বদলি নেমে প্রতিদান দেন কোচকে। ইব্রাহিম বায়ের গোলে 2-1 হয় ব্যবধান। যেন শেষ হইয়াও হইল না শেষ। তবে ফ্রান্স কোনো অঘটনের সুযোগ দেয়নি। সাদিও মানেদের গোলের পরের মিনিটেই ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ফরাসিদের স্কোরশিট 3-1 করেন এমবাপে। আর এই গোলের মধ্য দিয়ে ফ্রান্সের হয়ে সর্বকালের সেরা গোলদাতা হয়ে যান তিনি। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শুরুটা ভালো না খেললেও শেষটা দুর্দান্ত খেলেছে ফ্রান্স।
অন্য ফেভারিটরা যেখানে অঘটনের শিকার হচ্ছে, সেখানে ফ্রান্স তাদের মিশনটা শুরু করেছে নিজেদের চেনা ছন্দে। অন্যদিকে সেনেগালের লড়াইটাও ছিল প্রাণপণ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফ্রান্স ও সেনেগালের ম্যাচ দেখতে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ৮০,৫০০ দর্শক খেলা দেখেছেন। লড়াইটা যে মাঠেই হয়েছে তা নয়, গ্যালারি ভর্তি দর্শকরা ছিলেন সমান দুই ভাগে বিভক্ত। খেলা দেখেছেন অনেক বাংলাদেশিরাও। ম্যাচ শেষে নিউ ইয়র্ক থেকে দর্শকের প্রতিক্রিয়া জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। আফ্রিকার রাজাদের সাথে ইউরোপের পাওয়ার হাউসের লড়াই, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে হাজার হাজার দর্শকের মাঝে গ্যালারিতে ছিলেন কয়েকশো বাংলাদেশিও। এদের মধ্যে অনেকে এসেছেন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে, দূর দূরান্ত থেকে। তারাও ছিলেন ফ্রান্স সেনেগাল দুই শিবিরে বিভক্ত। As a Bangladeshi supporter, আমার ইচ্ছা ছিল সেনেগাল জিতুক, বাট আনফরচুনেটলি 3-1 একটু খারাপ লাগছে। খুবই এক্সাইটেড ছিলাম যে সরাসরি প্রায় ৮০,০০০ দর্শক এই ম্যাচ একসঙ্গে উপভোগ করেছে। তো এটা একটা জীবনের অভিজ্ঞতা। দর্শক গ্যালারিতে বাবা মেয়ের যুদ্ধটা ছিল দেখার মতো। বাবা সেনেগালের হলেও সিসিলিয়ার মা ফ্রান্সের, জন্ম তার সেখানেই। তাই বাবার দেশকে নয় বরং নিজের জন্মস্থান মায়ের দেশকেই সমর্থন করেছেন মেয়ে। যদিও খেলা দেখতে বাবা মেয়ে এসেছিলেন একসাথেই। Dad, Serena, my name, my born Senegal. The game was amazing as usual. This is what we expected as like French supporter. Senegal lose, but that's fine. ৩-১ গোলে সেনেগাল হেরে গেলেও হতাশ নন সমর্থকরা। আর ফ্রান্সের সমর্থকরা তো আবারও বিশ্ব চ্যাম্পিয়নের প্রত্যাশায়। El partido ha sido muy bueno. Francia dominó hasta cierto punto y ahorita lo está ganando 2-0. Vamos por el 3. Les Bleus ont gagné. Allez la France, il faut que ça continue. নিউ ইয়র্ক নিউ জার্সির ম্যাট লাইফ মাঠে ফ্রান্স ও সেনেগালের ম্যাচে দর্শক ছিলেন ৮০,৫৪৫ জন। শুধু কি ম্যাটলাইফ স্টেডিয়াম, ফ্রান্স ও সেনেগালের খেলা দেখেছেন যুক্তরাষ্ট্রেই কোটি কোটি দর্শক। নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন স্টেডিয়ামে ওয়াচ পার্টি, খোলা মাঠ, পার্কে বড় পর্দায় খেলা দেখেছেন ফুটবল প্রেমীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সেনেগালকে ৩-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ফ্রান্স। প্যারিসে উৎসবমুখর পরিবেশে প্রিয় দলের ম্যাচ উপভোগ করেছেন সমর্থকরা। উল্লাসে ভাসছে দেশটিতে থাকা বাংলাদেশিরাও। তাদের প্রত্যাশা কিলিয়ান এমবাপে জাদুতে তৃতীয়বার শিরোপা ঘরে তুলবে লেস ব্লোস। এমবাপের প্রতিশোধ নাকি মানের ইতিহাসের পুনরাবৃত্তি? ফ্রান্স সেনেগালের ম্যাচ শুরুর আগে এই ছিল যখন তুমুল আলোচনা। ফ্রান্স সেনেগাল ম্যাচের শেষ পর্যন্ত এমবাপেই প্রতিশোধ নিয়েই মাঠ ছেড়েছেন এবং প্রতিশোধটা তিনি নিজেই নিয়েছেন। ফ্রান্স সেনেগাল ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সকে সেই ছন্দে দেখা যায়নি, তবে দ্বিতীয়ার্ধে ফ্রান্স ছন্দে ফিরে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যেই খেলা চলতে থাকে। ৬৬ মিনিটের মাথায় শেষ পর্যন্ত এমবাপে প্রথম গোল দিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যান। তখন দর্শকদের ছিল বাদ ভাঙা উল্লাস। ফ্রান্স যারা বাঙালি আছি এখানে প্যারিসে বসবাস করি, আমাদের সবারই প্রত্যাশা এবছরের বিশ্বকাপ ফ্রান্সেরই হবে। তবে কিছুক্ষণের মধ্যেই সেনেগাল গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত সেটি টেকেনি। অফসাইডের কারণে রেফারি সেটি বাতিল করেন। ৮২ মিনিটে বার্কোলা আরেকটি গোল দিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যান। তবে সেনেগালও এক গোল পরিশোধ করে। তবে শেষের দিকে কিলিয়ান এমবাপে আরেকটি গোল দিয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যান। ফ্রান্স সেনেগালের ম্যাচ ঘিরে রাজধানী প্যারিসের বেশ কয়েকটি স্থানে ফ্যান জোন স্থাপন করা হয়েছিল। সেগুলো ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ফ্রান্সের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফরাসি ফুটবল সমর্থকরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে ২৪ বছর পর প্রতিশোধ নিয়েই মাঠ ছেড়েছে ফ্রান্স। ফরাসি ফুটবল সমর্থকদের প্রত্যাশা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে ঘরে ফিরবে দিদিয়ে দেশমের শিষ্যরা। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবলের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। অন্য প্রসঙ্গ, নানা সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যেও সরকার জনপ্রত্যাশা পূরণে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতিহিংসা ভুলে কাজ করার জন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন সরকার প্রধান। বলেন, মিথ্যা খবরের প্রচার ঠেকাতে আইনগত ভিত্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।
সরকার গঠনের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে আমন্ত্রিত ছিলেন দীর্ঘদিন ধরে বিএনপির সংবাদ সংগ্রহ করা গণমাধ্যম কর্মীরা, ছিলেন প্রধানমন্ত্রী বিটের সাংবাদিকরাও। সাথে কথা বলেছেন দুপুরে। সাংবাদিকদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজ করেন তারেক রহমান। তিনি বলেন, নানামুখী সীমাবদ্ধতা সত্ত্বেও জনপ্রত্যাশা পূরণে কাজ করছে তার সরকার। প্রচুর সমস্যা, প্রচুর লিমিটেশন, অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রত্যাশা অনেক বেশি। সো অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। তিনি জানান, প্রতিহিংসা ভুলে কাজ করতে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি। আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকাভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেক দিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেই জন্য হাড্ডিটা একটু বাঁকাভাবে লেগে গিয়েছে। যারা এটার জন্য দায়ী, আমি যদি হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি, আমারটা কি জোড়া লাগবে হাড্ডি? বাট আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। মিথ্যা খবরের প্রচার ঠেকাতে আইনগত ভিত্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা একটা বেটার পরিবর্তন করতে চাই, কিন্তু বেটার পরিবর্তন আমি একা পারবো না, আমার সরকার একা পারবে না। আপনিও এই দেশের অংশ, আপনিও এই সমাজের অংশ, আমাদের সকলকে মিলেই হতে পারে। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন, কিন্তু ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। মানুষের কল্যাণ নিশ্চিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভারতের পুশিনের চেষ্টার শিকার হয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে নারী শিশুসহ 6 জনের। তাদের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। অভিমানে বাড়ি থেকে বেরিয়ে দালালের খপ্পরে পড়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন তারা। সেখানে গিয়ে গুয়াহাটি পুলিশের হাতে ধরাও পড়েছিলেন, কিন্তু যথাযথ নিয়ম অনুসরণ না করে তাদের রাতের অন্ধকারে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। এখন শূন্যরেখায় আটকে থাকায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাদের স্বজনেরা। ওবায়দুল হকের রিপোর্ট। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ায় কয়েকদিন ধরে গৈটাপাড়া শূন্যরেখায় আটকে আছে 6 জন। সেখান থেকে একটু পরপরই ভেসে আসছে 2 শিশু ফাতেমা ও ফাহিমার কান্নার শব্দ। অসুস্থ হয়ে পড়েছেন তাদের মা সুমি আক্তার। খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটানো এসব মানুষের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। রাগ করে বাড়ি ছেড়ে দালালের খপ্পরে পড়ে ভারতে গিয়েছিলেন তারা। সেখানে গিয়ে ধরাও পড়েন গুয়াহাটি পুলিশের হাতে, কিন্তু যথাযথ নিয়ম অনুসরণ না করে তাদের রাতের অন্ধকারে বাংলাদেশের দিকে পুশিনের চেষ্টা করা হয়। উৎকণ্ঠায় দিন কাটছে তাদের স্বজনদের। অটোরিকশা কিনতে মায়ের কাছে টাকা চেয়েছিলেন ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কংসিরকুল গ্রামের বিল্লাল হোসেন। সেই টাকা না পেয়ে অভিমান করে গত 6 জুন স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি ছাড়েন তিনি। পরে তারা সিলেটের একটি মাজারে গিয়ে অবস্থান নেন। 9 জুন সেখানকার এক দালালের মাধ্যমে চলে যান ভারতে, কিন্তু সেখানে পুলিশের কবজায় আরও জটিল পরিস্থিতিতে পড়েন তারা। এ নিয়ে সেখানকার গণমাধ্যমে সংবাদও হয়েছিল। ভারত গেছে ধরা খাইছে পুলিশের কাছে। 6 জন আমার ছেলে, তার বউ, 2টা নাতি আর 2 জন। আমরা চাইতেছি যে গত 14 জুন রোববার ভোরে ভারতের জালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী, 3 পুরুষ, 2 শিশুসহ 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় পুশিন রুখে দেয় বিজিবি। এরপর থেকেই নারী শিশুসহ ওই 6 জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের পাহারায় সতর্ক বিজিবি ও বিএসএফ সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের দেয়া সামান্য খাবার ও পানি খেয়ে কোনো মতে বেঁচে আছেন তারা। ভুক্তভোগী এসব মানুষের নিরাপদ প্রত্যাবর্তন চান স্বজনরা। আমার বাপ মা দিনে না দিন কা আমার তালাই থেকে আমি শিশু বাচ্চা অনেক কষ্ট করতেছি, আমরা অনেক টেনশনে আছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার সন্তানটা আপনারা ফিরে দিবেন। 2 বর্ডারের মাঝখানে আছে, এখন তারে কোন সময় গুলি করে মাইরা ফালাই কি করে
তা তো আমরা জানি না, এখন তো আমরা খুব আতঙ্কে অনেক ভয়ে আছি। সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ব্যক্তিদের ফেরাতে স্থানীয়ভাবে সহযোগিতা করা হচ্ছে বলে দাবি বিরুনিয়া ইউপি চেয়ারম্যানের। তাদের আইডেন্টিটি শনাক্ত করার পর আমি আমাদের ইউনো মহোদয়কে জিনিসটা অবগত করেছি, বিষয়টা লিগ্যালভাবেই তাদেরকে আমরা আমাদের ফেরত পাওয়ার জন্য যতটুকু সাপোর্ট আমাদের দরকার আমরা আমাদের পরিষদ থেকে দেব। বিজিবি বলছে সীমান্তের ভারতীয় অংশে আটকে থাকা ব্যক্তিদের সঠিক তথ্য দিচ্ছে না বিএসএফ। পুশিনের চেষ্টা করা এসব মানুষ নিয়ে আপাতত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। যেহেতু তারা এখনো ভারতের ভূখণ্ডের ভিতরে আছে, তারা তো জিরো লাইনে না, ভারতের ভূখণ্ডের ভিতরে। বিএসএফ আমাদেরকে জানাবে এদের নাম ঠিকানা হচ্ছে এইটা, এই ঠিকানাটা আমাদের কাছে জানাইলে আমরা তখন আমাদের চ্যানেল মোতাবেক বা পুলিশের মাধ্যমে আমরা তখন ঠিকানাটা আমরা কনফার্ম করব। তখন তাদেরকে আমরা বলবো যে এবার ঠিক আছে, তাদেরকে আমাদের কাছে ফেরত দাও। গত রোববার দুপুরে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। একের পর এক পুশিন চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি, সজাগ স্থানীয়রাও। পুশিন একটি রাজনৈতিক ইস্যু, এর সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মত তাদের। বুলবুল রেজার রিপোর্ট। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। প্রতিদিন কোনো না কোনো এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। সীমান্ত রক্ষীদের সঙ্গে সজাগ স্থানীয়রাও। এখন পর্যন্ত সীমান্তের অন্তত 20টি পয়েন্টে 200-ও বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হলেও সমাধান হয়নি। এমন প্রেক্ষাপটে সম্প্রতি অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে নজর ছিল সবার। তবে বৈঠক শেষে পুশিন ইস্যুতে মেলেনি তেমন কোনো বার্তা। বিশ্লেষকরা বলছেন বিষয়টি রাজনৈতিক, সমাধান খুঁজতে হবে রাজনৈতিকভাবেই। যেই ঝামেলা তৈরি হয়েছে বিশেষ করে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে, তার সমাধান আমার মনে হয় না এই দুই পক্ষ যারা বসেছে বিএসএফ আর বিজিবি করতে পারবে। এটা একটা রাজনৈতিক বিষয় এবং এটা রাজনৈতিকভাবেই আমার মনে হয় কোনো এক সময় হয়তো এর সমাধান হবে। কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতা এখন বিজেপি, তাই দিল্লির সদিচ্ছা ছাড়া পুশিন সমস্যার সমাধান দেখছেন না সাবেক এই রাষ্ট্রদূত। যেহেতু পশ্চিমবঙ্গে গত নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসবার পর বা ক্ষমতায় আসবার প্রক্রিয়ার অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে, এখানে একটা বড় ধরনের রাজনৈতিক উপাদান আছে এবং সম্ভবত এই রাজনৈতিক আলাপ আলোচনার ভেতর দিয়ে এটার একটা সমাধান আমাদের খুঁজতে হবে। ভারত সরকার যদি মনে করে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা উন্নয়ন করা জরুরি এবং এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা উচিত, তাহলে আমার ধারণা পশ্চিমবঙ্গ সরকার একা সে কাজ করবে না বা করতে পারবে। কাজে এটা সিদ্ধান্তটা দিল্লিতে। আগে আমরা পশ্চিমবঙ্গের উপর ভরসা রাখতে পারতাম, এখন ভরসাটা দিল্লির উপর রাখতে হবে। এবার বিজেপি বিএসএফ বৈঠকের পর প্রথাগতভাবে যৌথ বিবৃতি না দেওয়ার বিষয়টিও ইতিবাচক ইঙ্গিত বহন করে না বলে মত বিশেষজ্ঞদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। থালা বাসন পরিষ্কার নিয়ে কথা কাটাকাটি। রংপুরে হোটেল কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত রেস্তোরাঁ মালিক আটক। দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রাখার প্রতিবাদে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, কেবল ভারত নয়, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে না সরকার। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 18 মাস শেষে সম্পর্ক পুনরুদ্ধারে একযোগে কাজ শুরু করে বাংলাদেশ ভারত। বিএনপি সরকার গঠনের পর ইতিবাচক মনোভাব নিয়েই এগিয়ে যাচ্ছিল দুপক্ষ। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা দেয়ায় ফের আলোচনায় দুদেশের সম্পর্ক। এরই মধ্যে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে নয়াদিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে মুখ খোলেন ডাক্তার জাহিদুর রহমান। বলেন, ব্যক্তি হিসেবে নয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে হেনস্থার শিকার হওয়ার প্রতিবাদে ভারতে প্রবেশ না করে দেশে ফিরে আসেন তিনি। তবে আটক করে জিজ্ঞাসাবাদের তথ্য সঠিক নয়। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। অনাকাঙ্ক্ষিত আচরণের জেরে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলেও জানান উপদেষ্টা ডাক্তার জাহেদ। বলেন, কেবল ভারত নয়, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো দেশের সঙ্গেই কাজ করবে না সরকার। বাংলাদেশের সাথে ভারত না, শুধু অন্য যে কোনো দেশের সাথে ভবিষ্যতে যে কোনো এনগেজমেন্টে আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবার বলছি, শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। এটা চাপ তৈরি করা কোনোভাবেই উচিত না। দিল্লি বিমানবন্দরে হেনস্থার ঘটনায় পরবর্তী যে কোনো পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেবে জানিয়ে উপদেষ্টা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেখা হচ্ছে বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয় তার যা যা করণীয় তারা করছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুবাইয়ে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে প্রত্যর্পণ পত্র পাঠিয়েছে দুদক। তার নজিরবিহীন দুর্নীতির সমস্ত নথিপত্র আরবি ও ইংরেজি ভাষায় অনুবাদ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে সংযুক্ত আরব আমিরাতে। আর এই পুরো প্রক্রিয়াটি তদারকি করতে দুদক কর্মকর্তাদের সঙ্গে কয়েক ঘন্টা বৈঠক করেন ইন্টারপোলের স্থানীয় প্রতিনিধিরা। অবজ্ঞা করা, দুঃসাহস দেখায়, তারা আহম্মক। ক্ষমতার অপব্যবহার ও নজিরবিহীন দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে। ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ, মানি লন্ডারিং সহ দুর্নীতির একগুচ্ছ অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৬ মামলা করে দুদক। গত ১৪ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর বেনজির আহমেদকে ফেরাতে তৎপরতা শুরু করে দুদক। মাত্র ২ দিনে সব নথিপত্র প্রস্তুত করে প্রত্যর্পণপত্র প্রস্তুত করেছে সংস্থাটি। বেনজিরের দুর্নীতির সব নথি আরবি ও ইংরাজি ভাষায় অনুবাদ করে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে। তাকে দেশে ফেরানোর বিষয়ে দুদকের পক্ষ থেকে এক্সট্রাডিশন প্রপোজাল পাঠানো হয়েছে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতে প্রেরণ করা হবে। এদিকে বেনজির আহমেদের দুর্নীতির নথিপত্র প্রস্তুতির বিষয়টি তদারকি করছে ইন্টারপোল। মঙ্গলবার সংস্থাটির প্রতিনিধিরা বৈঠকও করেন দুদকের সঙ্গে। আমাদের এই যে কাগজপত্র গোছানোর জন্য ওনারা সহযোগিতার জন্য আসছেন, ওনারা এই কাগজপত্র করতে আসছেন। এর আগে গ্রেফতার হওয়া সাবেক আইজিপিকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন করার জন্য আহ্বান জানায় সংযুক্ত আরব আমিরাত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এলডিসি উত্তরণ প্রস্তুতি নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা নেই ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে। উল্লেখ নেই প্রয়োজনীয় ব্যয় কিংবা সংস্কার কর্মসূচিরও। তবে মসৃণ উত্তরণ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া বেশ কিছু উদ্যোগ ব্যবসা সহজ করবে বলে আশা অর্থনীতিবিদদের। উত্তরণ পরবর্তী ধাক্কা সামলাতে সরকারের উদ্যোগ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে যেন মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন হয় তা নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। ইয়ানুশিফাতের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বের হলে বিশ্ববাজারে শুল্ক ও বাণিজ্য সুবিধার বড় অংশ হারাবে বাংলাদেশ। সরকারি হিসেবে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা হারালে প্রায় $17.5 বিলিয়ন রফতানি ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। এরই মধ্যে আসছে নভেম্বরে এলডিসির চূড়ান্ত উত্তরণ পিছিয়ে দিতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার, যা আমলে নেওয়া হলে আরও 3 বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত বাড়তে পারে সময়সীমা।
তবে নতুন অর্থ বছরের বাজেটে উত্তরণের প্রস্তুতি নিয়ে রূপরেখার ঘাটতি দেখছেন বিশ্লেষকরা। এলডিসি গ্র্যাজুয়েশনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য আমরা ভেবেছিলাম যে বাজেটে হয়তো ডেডিকেটেড ওয়েতে কিছু বলা থাকবে। অর্থনীতিবিদরা বলছেন বাজেটে সুনির্দিষ্ট ব্যয় নির্ধারণের পাশাপাশি ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি স্পষ্ট করা হয়নি। আমরা ভেবেছিলাম যে হয়তো সরকার ওই এসটিএস দেখে কতগুলো সেক্টর আইডেন্টিফাই করে সেখানে যে রিফর্মের কথা বলা আছে সেগুলো করার জন্য একটা ডেডিকেটেড সাপোর্ট লাইন বা অর্থ বরাদ্দ করবেন, সেটা হয়তো বাজেট আসে। বাজেট বক্তব্যের মধ্যে আরেকটু বিস্তারিত আলোচনা থাকলে ভালো হতো। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ওষুধ শিল্পে নীতিগত ও আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া এপিআই বিনিয়োগ, বিদেশি অর্থায়নে প্রণোদনা, শিল্পায়ন ত্বরান্বিত করতে লাইসেন্সিং জটিলতা কমানো সহ রয়েছে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব। রয়েছে বাণিজ্য অংশীদারদের সঙ্গে চুক্তি এবং রফতানি বহুমুখীকরণে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত আমদানির সুবিধা দেওয়ার প্রস্তাব। এসবকে মসৃণ উত্তরণ কৌশলের অংশ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। শুল্ক কাঠামো যেগুলো আছে তার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের হয়ে যায়। আবার আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে যখন নাকি শুল্ক সুবিধা ইত্যাদি থাকবে না। তো সাধারণভাবে যে বিনিয়োগ উৎসাহ দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য সিঙ্গেল উইন্ডো লজিস্টিক্স পলিসির কথা বলা হয়েছে, এগুলো এলডিসি গ্র্যাজুয়েশন স্ট্র্যাটেজির সাথে সামঞ্জস্যপূর্ণ। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও ব্যবসা বান্ধব উদ্যোগ নেওয়া হয়নি। নিরসন হয়নি গ্যাস বিদ্যুতের মতো জ্বালানি সংকটের সমস্যাও, যার মাসুল দিতে তারা প্রস্তুত নয় উল্লেখ করে সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের তাগিদ তাদের। যারা নীতি নির্ধারণ পর্যায়ে থাকে ওনারা এলডিসি বলেন বা যে কোনো কারণে বলেন অনেক ভালো ভালো উদ্যোগ নেন, তাদের মানসিকতার সাথে যারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে ওনাদের মানসিকতা এক থাকে না। ফলে এই ক্ষেত্রে আসলে এইটার যে এসেন্স বাজেটের সেটা মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন হচ্ছে তার উপর আসলে আমাদের এলডিসির রেডিনেসটা নির্ভর করবে। আগামী অর্থ বছরের বাজেটে সৌর বিদ্যুৎ উৎপাদন ও আমদানিতে কর ছাড় এলডিসি উত্তরণে টেকসই শিল্পায়ন নিশ্চিত করবে বলে মত ব্যবসায়ীদের। টোটাল সে সরকারকে দিছে এরকম একটা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। বিপন্ন হলুদ বর্ণের পাহাড়ি কাছিমের বাচ্চা ফুটিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার চমক ঘুরে বেড়াচ্ছে নির্ধারিত খাঁচায়। প্রথম পর্যায়ে ছাড়া হবে ফয়েজ লেকের পাহাড়ে। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে, খসে পড়েছে পলেস্তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 74 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বিজয় 71 হলের এমন দশা, এতে আতঙ্কিত শিক্ষার্থীরা। রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড করছে এই কাজটি। 2024 সালে এই হলের অডিটোরিয়ামের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে 9 জন আহত হন। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্মাণাধীন বিজয় 71 হলে স্থানান্তর করা হয় প্রায় 200 শিক্ষার্থীকে, কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্যের পরিবর্তে উল্টো বিপদগ্রস্ত তারা। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিজয় 71 হলের দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। তার উপর নিম্নমানের লিফট ব্যবহারের কারণে মাঝে মধ্যেই আটকে পড়ার ঘটনাও ঘটছে। সব মিলিয়ে আতঙ্কেই দিন কাটছে হলটির আবাসিক শিক্ষার্থীদের। উদ্বোধনের আগে এই যে সমস্যাগুলো ফেস করছি, আমরা আসলে আতঙ্কে আছি যে ইন ফিউচারে যদি বড় ধরনের ভূমিকম্প হয় অবস্থা কি হতে পারে। ফাটল দেখা দিতেছেন, ওই জায়গাগুলো প্লাস্টার করা লাগতেছে আবার নতুন করে। যেভাবে যদি লিফট আটকে যায় আর একবার করে ধরেন অটো আবার চালু হয়, বন্ধ হয়, চালু হয়। শেরেবাংলা হলে ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে আমাদের এই হলে পাঠানো হয়েছিল, কিন্তু আমরা রিসেন্টলি দেখছি যে এই হলেও ফাটল ধরতেছে। এর আগে 2024 সালের 30 জানুয়ারি তড়িঘড়ি করে নির্মাণ করায় হলটির মিলনায়তন ঢালাইয়ের সময় ছাদ ধসে পড়ে আহত হয়েছিলেন 9 জন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বলছে 74 কোটি টাকা ব্যয়ে 10তলা হলটির নির্মাণ কাজ করছে রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড। তবে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কাউকে না পাওয়া গেলেও সেখানকার এক প্রতিনিধির দাবি কোনো গাফিলতি নেই তাদের। ভার্সিটি কর্তৃপক্ষ এদের তদন্ত কমিটি তৈরি করছে, এগুলো তারা দেখতেছে, প্রপারলি শিওর যে আমাদের কাছে কোনো গাফিলতি নেই। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী বলছেন বিষয়টি তদন্ত করে প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হলেও তা এখনই প্রকাশ করা হবে না। তদন্ত করেছি, তদন্তে একটা রিপোর্ট দিছি, এখন রিপোর্ট দেওয়ার পরে সে কথাটা তো বলা ঠিক হবে না। আমাদের কাছে মনে হয়েছে এটা এই মুহূর্তে কোনো ঝুঁকিপূর্ণ না। নির্মাণ কাজে ত্রুটি না থাকলে এমন ঘটনা ঘটার কথা নয় উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ বলছেন প্রয়োজন বিশদ পরীক্ষা নিরীক্ষার।
উদ্বোধনের আগে এরকম একটা ফাটল হওয়া অবশ্যই এটা হয়তো কনস্ট্রাকশনে কোনো কর্মের বা ত্রুটি ছিল আর কি, এই কারণে হয়তো এটা হয়েছে আর কি। ঝুঁকি বাড়ালো এটা বলা মুশকিল, টেস্টিংয়ের ইস্যু আছে, টেস্ট করে বলতে পারবে যে আসলে এটা ঝুঁকিপূর্ণ কি ঝুঁকিপূর্ণ। 2021 সালের সেপ্টেম্বরে হলটির নির্মাণ কাজ শুরু হয়। একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও কাজ শেষ হয়নি 5 বছরেও। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহনের জন্য নির্মাণ করা হয় ঈশ্বরদী রূপপুর রেলপথ, অথচ উদ্বোধনের দিন 3 বছর পেরিয়ে গেলেও কাজে আসেনি 26 কিলোমিটারের এই রেলপথটি। বর্তমানে এটি রেল কর্তৃপক্ষের মালামাল রাখার কাজে ব্যবহৃত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অর্থ আত্মসাতের জন্যই এমন অকার্যকর প্রকল্প বাস্তবায়ন করেছে তৎকালীন সরকার। তবে রেলপথটি কাজে লাগানোর আশ্বাস কর্তৃপক্ষের। সবুজ মোল্লার তথ্য, আসিফ মাহমুদের ছবি নিয়ে রিপোর্ট। পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম পরিবহনের জন্য ঈশ্বরদী বাইপাস থেকে রূপপুর পর্যন্ত 26.52 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। ঘটা করে এটি উদ্বোধন করা হয় 2023 সালের 9 ফেব্রুয়ারি। কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও এখনও কোনো কাজে আসেনি রেলপথটি। বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষের সরঞ্জাম রাখার কাজে ব্যবহার হচ্ছে রেলপথটি। স্থানীয়দের অভিযোগ, ফায়দা লুটতেই এমন প্রকল্প বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ সরকার। রেলপথটা আসলে যখন নির্মাণ করে আসলে অপরিকল্পিতভাবেই করা হয়েছে। জনসাধারণের জন্য এটা কোনো উপকারেই আসতেছে না। পুরাটাই অকেজো একটা প্রকল্পে পরিণত হয়েছে, যেখানে একটা হিউজ সরকারের অ্যামাউন্ট এখানে ব্যয় করে সেটা এখন আর কোনো কাজেই আসতেছে না। সরকার এটা চালু করে তাহলে পাকশি অঞ্চলের মানুষের জন্য চলাচলের জন্য একটা সুবিধা হবে। তবে রেলপথটি কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এখন ব্যবহার হচ্ছে না বলতে বিষয়টা এরকম না যে ব্যবহার হবে না। অবশ্যই আমাদের কর্তৃপক্ষ আছেন, তারা প্রপার ডিসিশন নেবেন এবং যেদিন থেকে বলবেন সেদিন থেকে আমরা এটা অপারেশনে নিয়ে আসতে পারবো। তবে এখানে ফ্যাসিলিটি হিসাবে যেটা বলা চলে, এখানে কিন্তু আমরা লোডিং আনলোডিংয়ের বড় একটা ইয়ার্ড আছে, এটাকে ডেভেলপমেন্ট করতে পারলে এখান থেকে আমাদের ভালো রাজস্ব আসবে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে ঈশ্বরদী রূপপুর রেলপথ নির্মাণে ব্যয় হয়েছিল 335 কোটি 97 লাখ টাকা। সময় সংবাদ, পাবনা। ভরিশিলমায় এই ছিল আমার কাছে। এরপর পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী সাবরিনা মজুমদার। যশোয়া, ধন্যবাদ আপনাকে। রংপুরের খামার মোড়ে এক হোটেল কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। পুলিশ বলছে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে রংপুর নগরীর ব্যস্ততম এলাকা খামার মোড়ে প্রকাশ্যে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয়রা জানান, হোটেলে থালা বাসন পরিষ্কার করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় হোটেল মালিক মনু ও কর্মচারী শাওনের মধ্যে। এ সময় শাওন দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলে মনু পেছন থেকে হাতুড়ি দিয়ে তার মাথায় কয়েকবার আঘাত করে। হাতুড়ির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন শাওন। হোটেলে যে আরো স্টাফ আছে তারাও জানে না যে ওদের মধ্যে মানে কথা কাটাকাটি হয়েছে। তার রাগতে শাওন কি করছে, ফোন নিয়ে ধরে রাস্তা পার হয়ে যাবার ধরছে। এই যে পিছপাক থেকে যায় অ্যাটাক করবে, ওরও ধারণা ছিল না যে তো দিয়ে লোকটার আঘাত করছে মাথায়, ঘিল্লু বেড়ায় গেছে, এখন দোকানওয়ালা মনে মারছে। পরে এই ঘটনার উত্তেজনা ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় অভিযুক্ত হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান মনুকে আটক করে পুলিশ। এই ঘটনায় আমরা যেটা এখন পর্যন্ত জানতে পেরেছি যে একজনই জড়িত ছিল এবং যে মূল এবং একমাত্র অভিযুক্ত তাকে আমরা আটক করেছি, সে আমাদের হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহত শাওনের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। গেল 1 বছর ধরে খামার মোড়ের ওই হোটেলে কাজ করছিলেন তিনি। সময় সংবাদ, রংপুর। লালমনিরহাটে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আটকের পর তাকে ছিনিয়ে নিতে ডিসিএসপির গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। এদিকে নরসিংদীতে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন।
দাউ দাউ করে জ্বলছে আগুন। এ আগুন 7 বছরের শিশু হত্যার প্রতিবাদের আগুন। মঙ্গলবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজের একদিন পর 7 বছরের শিশু নন্দিনী রানীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত বিধানের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয়। অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ভাঙচুরও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন পুলিশ। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক সহ অন্তত 30 জন আহত হন। যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের নীলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে জবা মেম্বার ও আলাল মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ ফুটবলের খবর। চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই মুহূর্তে কানসাস স্টেডিয়ামের বাইরে আছেন SM ইকবাল। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে আছেন আব্দুল্লাহ শাফি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন জাহিন আবির। সরাসরি প্রথমে যাচ্ছি শাফির কাছে। দেখুন, এটা একটা অবিশ্বাস্য ক্রাউড এইখানে TSC-তে জড়ো হয়েছে। মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির স্টেডিয়াম, এইখানে আরও একটি স্টেডিয়ামে মূলত খেলা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে TSC-র যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণ একবার কানায় কানায় পূর্ণ। এর বাইরে উপরে যে TSC-র ছাদে মানুষ উঠেছে, এই পাশে যে বটতলা রয়েছে সেই বট গাছের মধ্যে পর্যন্ত মানুষ উঠেছে। এর বাইরে যতগুলো গাছপালা আছে TSC-র সব জায়গায় কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা আছেন এইখানে খেলা দেখতে এসেছেন। বন্ধু বান্ধবদের সহ প্রত্যেকেই এখানে এসেছেন এবং জায়গা না পেয়ে তারা গাছে উঠেছেন, তারপর বিল্ডিংয়ের ছাদে বসেছেন। এইখানে না আসলে গ্যাদারিংটা এত বেশি যে TSC-র মূল যে চত্বর প্রাঙ্গণ ছাড়িয়ে এর বাইরেও আরও অনেক দূর ইতিমধ্যে খেলা শুরু হয়েছে এবং আর্জেন্টিনার সমর্থক ব্যাপক ক্রাউড তাদের মধ্যে দেখা যাচ্ছে। এত উত্তেজনা তাদের মধ্যে সেই সকাল থেকে। তারা কিন্তু এসেছে প্রায় 6টা নাগাদ, এসেই কিন্তু তারা জড়ো হয়েছেন এবং এই সবাই একসাথে বসে খেলা দেখার চেষ্টা করছেন। আপনি বুঝতেই পারছেন যেহেতু আর্জেন্টিনার এটা বিশ্বকাপ শুরু এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই ক্ষেত্রে এখানকার বাংলাদেশি যারা ভক্ত সমর্থকরা আছেন তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে আছেন, তারা বাজি ফুটাচ্ছেন। এবং আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠেও একই ধরনের চিত্র দেখেছি। পুরো মাঠ একবারে কানায় কানায় ছেয়ে গেছে, একবারে তিল ধারণের টাই নেই আমরা দেখতে পাচ্ছি। আমরা ঠিক এই মুহূর্তে আসলে এত বেশি ক্রাউড, কথাও বোঝা যাচ্ছে না এখানে। তারা সবাই শুধু চিৎকার করে মেসি মেসি বলে সবাই চিৎকার করছেন তারা এই মুহূর্তে হিউজ ক্রাউড। আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম আসলে ঠিক আর্জেন্টিনার সমর্থকরা তারা আশা করছেন এটা একবারে দুর্দান্ত একটা ফলাফল হবে এবং যেহেতু গত ম্যাচে বড় বড় দলগুলো খুব ভালো করতে পারে না, সেই ক্ষেত্রে এই প্রথম ম্যাচে তারা দারুণ একটা ফলাফল করবে বলে তারা আশা করছেন। বিশ্বকাপ ডিফেন্ড করতে এসে কিন্তু আর্জেন্টিনার রেকর্ড খুব বেশি একটা ভালো না। আমরা যতটুকু জানি আর্জেন্টিনার প্রথমবারের মতো যখন বিশ্বকাপ জেতে 1978 সালে, এরপর আর্জেন্টিনা 1982 বিশ্বকাপ ডিফেন্ড করে, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে 1982 বিশ্বকাপ খেলতে গিয়ে প্রথম ম্যাচেই তারা কিন্তু 1-0 গোলে বেলজিয়ামের কাছে হেরে গিয়েছিল। পরবর্তীতে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে 1986 সালে দিয়াগো মারাদোনার হাত ধরে এবং 1990 সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ শুরু করতে গিয়ে প্রথম ম্যাচটা তারা ক্যামেরুনের কাছে 1-0 গোল অর্থাৎ একই ব্যবধানে হেরে গিয়েছিল। এবার তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা 2022 সালে এবং 2026 সালে সেই শিরোপা ডিফেন্ড করতে এসে আর্জেন্টিনা আজ প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে। রেকর্ড
রেকর্ড বলছে আর্জেন্টিনা যদি পুরনো রেকর্ড যদি আর্জেন্টিনার পক্ষে থাকে বা সেই ধারাবাহিকতা যদি আর্জেন্টিনা রাখে তাহলে আলজেরিয়ার বিপক্ষে আজকে আর্জেন্টিনা হেরে যাবে এরকম। কিন্তু আর এই আর্জেন্টিনা অনন্য আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা লিওনেল মেসির আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা ইতিহাসের তৃতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এবার এসেছে। সুতরাং আমরা প্রত্যাশা রাখতেই পারি আর্জেন্টিনার যে অতীত রেকর্ড রয়েছে সেই রেকর্ডের পাতা আর্জেন্টিনা উলট পালট করে এবার কিন্তু তাদের প্রথম ম্যাচে জয় তুলে নেবে। এবং একই সঙ্গে আরও একটি কথা জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থেকে কোনো দল কিন্তু বিশ্বকাপ জয়ের স্বাদ কিন্তু এখন পর্যন্ত কোনো দল পায়নি। সুতরাং আর্জেন্টিনা যদি প্রথম ম্যাচে জয় পায় অর্থাৎ আলজেরিয়াকে আজকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু আর্জেন্টিনার যে হচ্ছে রেকর্ডের যেই রেকর্ডের যেই পাপ বা যে রেকর্ডের যে কুফা যেটাই বলেন এখন আর্জেন্টিনা সেটা কিন্তু আজকে ঘুচে যাবে এবং সেখান থেকে আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ের 1 থেকে যদি বিশ্বকাপ জয় করে ফেলে সেটা কিন্তু অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না। এরই মধ্যে ম্যাচ শুরু হয়ে গেছে। আমি রয়েছি কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের সামনে। মজার ব্যাপার হচ্ছে কপিরাইটের কারণে হয়তো আমি আপনাদের দর্শকদের দেখাতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে স্টেডিয়ামের বাইরে থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে একেবারে হাউসফুল স্টেডিয়াম, কম্প্যাক্ট স্টেডিয়াম। সবাই কিন্তু এই ম্যাচটা চমৎকারভাবে উপভোগ করেছে এবং স্টার্ট হতে না হতেই লিওনেল মেসি একটি স্কোর করে ফেলেছিল, কিন্তু সেই গোলটি হচ্ছে বাতিল হয়েছে অফসাইডের কারণে। সুতরাং সব কিছু মিলিয়ে বলা যেতে পারে যে দুর্দান্ত একটি ফ্লাইং স্টার্ট করেছে আর্জেন্টিনা। এই ম্যাচটা যেভাবে শুরু করার জন্য যা করার দরকার ছিল ঠিক একইভাবে কিন্তু আর্জেন্টিনা তাদের ম্যাচটা শুরু করেছে। পাশাপাশি জানিয়ে রাখতে চাই আর্জেন্টিনার এবারের যে স্কোয়াডের যে ডেপথ সেখানে কিন্তু একটি ল্যাকিংস রয়েছে। অর্থাৎ আর্জেন্টিনা যে 4-3-3 ফরমেশনে খেলছে এখানে লেফট ব্যাক হিসেবে যে ফাকুন্দো মেদিনাকে নামানো হয়েছে তিনি কিন্তু একমাত্র ফুটবলার যিনি হচ্ছে লেফট ব্যাকে খেলে অভ্যস্ত। আসলে তিনি সেন্টার ব্যাকেও খেলে থাকেন, তবে আজকে তাকে লেফট ব্যাকে খেলানো হচ্ছে যেহেতু তিনি এই জায়গাটায় পারদর্শী। এই জায়গায় আরও একজন ফুটবলার রয়েছে নিকোলাস তালিয়াফিকো সাধারণত লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন, কিন্তু তিনি ইনজুরির কারণে তাকে কিন্তু দলে রাখা হয়নি বা স্কোয়াডের বাইরে আছেন। সুতরাং এই ম্যাচে ফাকুন্দো মেডিনা যদি ইনজুরিতে পড়ে যান তাহলে এটা আর্জেন্টিনার যে সামনের ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের জন্য কিন্তু অশনি সংকেত। তো যাই হোক, আমাদের বা আর্জেন্টিনার ভক্ত যারা রয়েছেন তাদের প্রত্যাশা থাকবে যে এরকম অঘটনের কোনো কিছু হবে না এবং আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপ মিশনটা তাদের শুরু করেছে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। যে হাতে আর্জেন্টিনা ম্যাচ খেলছে সেই ধারাবাহিকতা রেখে অবশ্যই জয় তুলে আলজেরিয়াকে হারিয়ে তাদের যে বিশ্বকাপ জেতার যে পরের যে ম্যাচ ওপেনিং ম্যাচের যে বাজে রেকর্ড আছে সেই রেকর্ড অবশ্যই তারা ভাঙতে সমর্থ হবে। তো আমার কাছে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ। বিশ্বকাপের খবর জানছিলাম ঢাকা, চট্টগ্রাম এবং কানসাস স্টেডিয়াম থেকে। অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক ভিটা বগুড়া গাবতলীর বাগবাড়ি যাওয়ার গ্রামীণ সড়কটি পাকা হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরের সময় সেখানে ইট বালু ফেলে চলাচল উপযোগী করেছিল স্থানীয় প্রশাসন। পরে স্থায়ীভাবে সড়কটি মেরামত কাজ শুরু হওয়ার জন্য অস্থায়ীভাবে বসানো ইট তুলে নেওয়া হয়। তবে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচার হয়েছিল বলে অনুসন্ধানে জানতে পেরেছে সময় সংবাদ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাপদাদার পৈতৃক ভিটা বগুড়া গাবতলীর বাগবাড়ি জিয়াবাড়ি যাওয়ার গ্রামীণ রাস্তাটি অবশেষে পাকা হচ্ছে। নসিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় 500 মিটার। সড়কটি পাকা করানোর জন্য 84 লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে 2025 সালের আগস্টে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স কার্যাদেশ পায়। চলতি বছরের আগস্টের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত কোনো দুর্নীতি বা লুটপাটের ঘটনা ঘটেনি। সবকিছুই সরকার নির্দেশিত প্রাক্কলন মোতাবেকই চলছে। গত 20 এপ্রিল খাল খনন কর্মসূচিতে অংশ নিতে নিজের পৈতৃক বাড়িতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর উপলক্ষে বৃষ্টির আশঙ্কায় থাকায় জরুরি ভিত্তিতে বাগবাড়ি গ্রামীণ কাঁচা সড়কটি ভাড়ায় আনা ইট বসিয়ে অস্থায়ীভাবে চলাচলে উপযোগী করে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর সফর শেষে চুক্তি অনুযায়ী ইটভাটার মালিকপক্ষ ব্যবহার করা ইট সরিয়ে নেয় যাতে মূল উন্নয়ন কাজ বাধাগ্রস্ত না হয়। ইটভাটার মালিক এবং ওখানকার কিছু ঠিকাদার এটা ইট তুলে নিয়েছে, যেহেতু এটা পার্মানেন্টলি এটা বিটুমিনাস পাকা রোড হবে সেহেতু আমরা ইটটা তো সলিং ইট তুলে তারপরে আমরা পাকা কাজ করতে পারবো। ইটের উপরে তো আমরা পাকা কাজ করতে পারবো না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সড়কটি পাকা না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, তবে বর্তমান সরকার সড়কের কাজ শুরু করায় খুশি তারা। এটা খুব সুন্দর হচ্ছে রাস্তা, অনেক অবশ্যই আফকোর্স। আশা করি আমাদের দুর্ভোগ বছরেই শেষ হবে
আমরা সুন্দর একটা রাস্তা পাবো। এদিকে ভাড়া করা ইট তুলে নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই কাজে প্রায় 10 লাখ টাকা ব্যয় দাবি করা হলেও প্রকৃতপক্ষে অস্থায়ী সংস্কার কাজে মোট ব্যয় ধরা হয়েছে 3,94,000 টাকা। এর মধ্যে ইট অপসারণ, পরিবহন ও পুনর্ব্যবহারের শ্রম খাতে প্রায় 1,86,000 টাকা, বালু ভরাটে 1,08,000 টাকা, পুনঃস্থাপনের কাজে 72,000 টাকা এবং ইটের প্রান্ত পুনর্গঠনে প্রায় 27,000 টাকা ব্যয় দেখানো হয়েছে। সম্প্রতি বগুড়া সফরে এসে এ নিয়ে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। পুরো বিষয়টিকে বিভ্রান্তিকর উল্লেখ করে অপপ্রচার থেকে গণমাধ্যমকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। ভাড়া করে ইট নিয়ে এসে স্থানীয় প্রশাসন আপাতত মাননীয় প্রধানমন্ত্রী চলাচলের ব্যবস্থা করেছেন। এরপরে এখন ঠিকাদার যখন কাজ শুরু করবেন ঘোষণা দিয়েছেন, তখন যার কাছ থেকে ইটটা ভাড়া নিয়েছিল প্রশাসন, স্থানীয় প্রশাসন, তাকে ইটটা ফেরত দিয়েছে। সেই ইটটা উঠে নিয়ে চলে গেছে। যদি কেউ ইট বিছিয়ে দেয় ভাড়া নিয়ে, এটাও লোকাল প্রশাসন করেছে। তাহলে এখানে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতিমন্ত্রী কি এত বড় দুর্নীতি করলো এখানে, যেটার সাথে আমার বিন্দু মাত্র কোনো সম্পৃক্ততা নাই। গত 20 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, চকিরদহ খাল খনন কাজের উদ্বোধন শেষে নিজ পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন করেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সিরাজগঞ্জ সদরের একডালা গ্রামে 2টি সেতু নির্মিত হলেও ভোগান্তি পিছু ছাড়ছে না এলাকাবাসীর। তবে সংযোগ সড়ক না থাকায় সেতু নির্মাণের 3 বছর পার হলেও কোনো কাজে আসছে না। কর্তৃপক্ষ বলছে সরকারি জমি না থাকায় সংযোগ সড়ক নির্মাণ ব্যাহত হচ্ছে। তবে বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। ঠায় দাঁড়িয়ে 2টি পাকা সেতু, অথচ তেমন চলাচল নেই জনসাধারণ ও যানবাহনের। 2023 সালে সিরাজগঞ্জ সদরের একডালা গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে কুড়ালিয়া খালের ওপর 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 2টি জোড়া সেতু। কিন্তু সংযোগ সড়ক না থাকায় কৃষিপণ্য পরিবহন, স্কুল কলেজে যাতায়াত সহ বিভিন্ন প্রয়োজনে চলাচলের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। ব্রিজ হয়েছে, ব্রিজের সাথে যে রাস্তার সংযোগ, এই সংযোগ সড়কটা মোটেও মেরামত করা হচ্ছে না, যার কারণে জনগণের খুব দুর্ভোগ হচ্ছে। এই রাস্তাটা করলে সবার জন্য ভালো হবে এবং এলাকার লোকের জন্য বেশি ভালো হবে। ব্রিজ দেওয়ারও অসুবিধা হয়েছে, সলপালির স্কুলে যাওয়া রাস্তা নাই। ব্রিজ হয়েছে কিন্তু রাস্তাঘাট নাই। রাস্তাঘাটটা হলে পরে আমরা সহজভাবে যেতে পারতাম, কাঁচা মালটা সব বাজার নিতে পারতাম, ওইলে পারি না তো রাস্তার কারণে। এত টাকা খরচ করে ব্রিজ দিছে আর এই রাস্তা হইতেছে না, চলাফেরা করতে পারি না। এই গ্রামের সবাই এখন খুব দুর্ভোগে আছে, নামার জায়গা নাই, ওঠার জায়গা নাই, খুব কষ্টে আছে লোকজন। এই শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে আমাদের হেঁটে হেঁটে যাওয়া লাগে, আমাদের অনেক অসুবিধা হয়। ছেলে মেয়েদের ভালো বিয়ে শাদীও আসতেছে না, রাস্তা নাই, পরিবেশ ভালো না, তার কারণে আমাদের এদিকে অনেক সমস্যা হইতেছে। সেতুর সংযোগ সড়কের স্থানে সরকারি জমি না থাকায় কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। সেখানে আমরা যে মেসেজটা দিয়েছি এলাকার জনগণকে, তাদেরও রাস্তার দরকার, তারাও খুব সমস্যায় আছেন, যে তারা নিজেরা বসে নিজেরা মিটিং করে যদি তারা নিজেরা আমাকে 700 মিটার রাস্তা বের করে দিতে পারেন তাদের জমির উপর দিয়ে সবাই শেয়ার করে, তাহলে আমরা রাস্তাটা করে দিতে পারবো। সেতু দুটি সংযোগ সড়ক নির্মাণ হলে আশপাশে প্রায় 20 গ্রামের মানুষ সুফল পাবেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জয়পুরহাটের 5 বিবিতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সরকারি সুবিধার কার্ড প্রতিস্থাপনের অভিযোগ উঠেছে। এতে বয়স্ক ভাতা বঞ্চিত হচ্ছেন অন্তত 2 সুবিধাভোগী। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। জীবিত হয়েও সরকারি খাতায় মৃত, বন্ধ বয়স্ক ভাতা। জয়পুরহাটের পাঁচবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের বাসিন্দা হাসনা বেগম। অভাবের সংসারে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল বয়স্ক ভাতার কার্ড, তবে প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে পান না সরকারি সহায়তা। হাসনা বেগমকে মৃত দেখিয়ে সমাজসেবা কার্যালয় বরাবর দাখিল করা হয় প্রত্যয়নপত্র। ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর সই থাকা প্রত্যয়নপত্র দাখিল হওয়ার পর থেকে ভাতা বঞ্চিত হচ্ছেন হতদরিদ্র এ নারী। 2 বছর হচ্ছে আমাকে দেয় না। আমার ছেলে গেছে, যায় দেখে সমাজসেবা অফিসে,
আমি বলে মৃত্যু, কাগজপাতি দেখে আমি বলে মৃত্যু। একই দশা পৌর এলাকার বাসিন্দা সন্তোষ চন্দ্র বর্মনের। তাকেও মৃত দেখিয়ে দাখিল করা নথিতে তৎকালীন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবের সই রয়েছে। তিনিও পাচ্ছেন না সরকারি সুবিধা। এদিকে বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন তৎকালীন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব। গরিব মানুষ, আমি ভ্যান চলে খাই, নাম্বার মানে এরা কাট করে দিল। দেওয়ার পর 3 বার আমি পাচ্ছি টাকা বয়স্ক ভাতা। পায়ে পরে আমি খোঁজ করে দেখি আমি মৃত্যু হয়ে গেছি। বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী ও তাদের স্বজনদের অভিযোগ, পছন্দের মানুষদের নতুন কার্ড পাইয়ে দিতে নানা কৌশলে বাতিল করা হয় পুরনো কার্ড। আমার দাদু শাশুড়ির নাম বানু, তাকে হচ্ছে মৃত্যু ঘোষণা করে অন্য কাউকে এরা টাকা দেয়। আমার শাশুড়ি মারা যায়নি, এই যে হাসনা বানু, এই যে দেখেন ছবির সাথে মিল করানো হলো না, বার করে দেখালো, মিলও করলো। বয়স্ক টাকা পাতো আমার স্বামী, পাতে দেখি যায় দেখি বন্ধ করেছে। জীবিত থাকতে মৃত্যু বানাতো। নম্বর শুনে কি করে এটা বাদ দেয়, আর আমরা সুস্থ একটা বিচার চাই। এদিকে ইউনিয়ন পরিষদ এবং শহরের বাসায় গিয়েও মেলেনি ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর দেখা। মুঠোফোনে কথা হলে তিনি দায়ী করেন মেম্বারদের। মেম্বাররা ইয়া দিলেই তো আমরা দিই, আমরা কি দিতে পারি? ওনারা তো ইয়া করে পরে কারেকশন করে ঠিক করে দেওয়া হয়েছে, নাম দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যারা দোষী বা যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিতে আমি মাত্র আপনাদের মাধ্যমে অবহিত হলাম। তো এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের কাছে যদি সে ধরনের তথ্য আসে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। জয়ফ্রাটে বয়স্ক ভাতার সুবিধাভোগীর সংখ্যা প্রায় 42,500 জন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। মহাবিপন্ন হলুদ বর্ণের পাহাড়ি কাছিমের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে চমক সৃষ্টি করেছে চট্টগ্রাম চিড়িয়াখানা। একটি কিংবা দুটি নয়, 2 দফায় জন্ম নেওয়া মোট 8টি কাছিমের বাচ্চার সঙ্গে আরও 8টি পূর্ণবয়স্ক কাছিম এখন ঘুরে বেড়াচ্ছে চিড়িয়াখানার নির্ধারিত খাঁচায়। অবশ্য কিছুদিন পর জীবনযাত্রা পরীক্ষা করতে এসব কাছিমের শরীরে জিপিআরএস এবং ক্যামেরা লাগিয়ে ছেড়ে দেওয়া হবে পাহাড়ি অঞ্চলে। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদে। শিকার করা ও শিকারি থেকে বাঁচার উপায় যেন শিখে গেছে মাত্র কয়েকদিন বয়সী এসব কাচিম ছানা। আর তাই নিজেকে রক্ষা করতে লুকিয়ে পড়ছে শুকনো পাতার নিচে। 120 দিন পরীক্ষা ও পর্যবেক্ষণের পর একেবারে নিজস্ব পদ্ধতিতেই ডিম থেকে 5টি বাচ্চা ফুটিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক দল। অবশ্য তাদের সংগ্রহে 60টি ডিম থাকলেও 2টি ডিম নষ্ট হয়ে গিয়েছিল। মূলত মহাবিপন্ন প্রজাতির হয় এই হলুদ বর্ণের কাছিম নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের আগ্রহ ছিল বেশি। আমাদের টোটাল বিভিন্ন সাইজে আমাদের বড় 8টা আছে, আর এই 8টার থেকে আমরা এই 4 বছরে আরও 8টা বাচ্চা পাইছি। বড়গুলোকে কিভাবে রিওয়াল্ডিং করা যায় নতুনভাবে, সেই পরের প্রসেস আমাদের যে সফট রিলিজ সেটা আমরা শুরু করব। পেঁপে, শশা কিংবা শাক লতাপাতা আহারি এই কাছিমগুলোকে সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে। সদ্য ফোটা বাচ্চাগুলোর আচরণ কিংবা স্বাস্থ্যে কোনো পরিবর্তন আসছে কিনা যেমন দেখা হচ্ছে, তেমনি পূর্ণবয়স্ক কাছিমগুলিকেও রাখা হয়েছে কঠোর নজরদারির মধ্যে। 2022 সাল থেকেই এখানে চলছে হলুদ প্রজাতির এসব কাছিমের গবেষণা। সময় একজন কেয়ারটেকার এখানে আছে এই খাঁচার সাথে, আর সাধারণত আমরাও যখনই সুযোগ পাই এখানে এসে সময় চেক করি 5টা বাচ্চায় ভালো আছে কিনা, সাথে যেগুলো বড় আছে কাছিম সেগুলো তাদের স্বাস্থ্য ভালো আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা সেগুলো আমরা চেক করি। একসময় বাংলাদেশের পাহাড়ি অঞ্চল হিসেবে খ্যাত রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির পাশাপাশি সিলেটের লাউয়াছড়ায় দেখা মিলত বিরল প্রজাতির এই হলুদ কাছিমের। কিন্তু নানামুখী সংকটে এই প্রজাতির কাছিম বিলুপ্ত হওয়ার পথে। আর তাই চট্টগ্রাম চিড়িয়াখানায় থাকা পূর্ণবয়স্ক এবং বাচ্চা কাছিমগুলোর বংশ বিস্তারের পাশাপাশি পরীক্ষা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এসব কাছিমের শরীরে সংযোজন করা হবে জিপিআরএস এবং বিশেষ ক্যামেরা। প্রথম পর্যায়ে তাদের ছাড়া হবে চিড়িয়াখানা পার্শ্ববর্তী ফয়েজ লেকের পাহাড়ে। শরীরের উপর আমরা ট্রান্সমিটার বসাই। আমাদের চিড়িয়াখানার অভ্যন্তরে যে পাহাড় আছে সেখানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা তাদেরকে মনিটরও করব। 1 বছর পরে হয়তো আমরা জেলা প্রশাসন এবং বন বিভাগের সহযোগিতায় এটা আমরা তাদের যে ন্যাচারাল হ্যাবিট আছে পাহাড়ে সেখানে আমরা তাদেরকে নতুন করে রিইন্ট্রোডাকশন করার আমাদের প্ল্যান আছে। স্ত্রী কাছিম প্রতিবার মাত্র 2 থেকে 4টি ডিম পারে। আর এসব কাছিমের গড়ায়ু 20 থেকে 25 বছর। পাহাড়ে পাওয়া যায় বলে এগুলো স্থানীয়ভাবে পাহাড়ি কাছিম নামেই পরিচিত।
কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আজ রায় ঘোষণার কথা রয়েছে। মঙ্গলবার সকালে মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য আজ দিন নির্ধারণ করেন বিচারক। এর আগে বুধবার থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। টানা 3 কার্যদিবসে 18 সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। 21 মে বিকেলে নগরীর বাকুলিয়ায় 3.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে স্থানীয় ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। ময়মনসিংহের ধোবাউড়ায় 5 বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার 2 যুবক আরিফ ও রাকিব। মঙ্গলবার রাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তনয় সাহার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়। স্বীকারোক্তিতে উঠে আসে নৃশংসতার লোমহর্ষক চিত্র। গত 14 জুন শিশু নিছামণিকে কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিজ স্থানে নিয়ে আরিফ ও রাকিব সহ 4 জন মিলে ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় কংস নদে ফেলে দেয়। নিখোঁজের কয়েক ঘন্টা পর নদ থেকে উদ্ধার করা হয় মরদেহ। যারা অপরাধী, প্রকৃত অপরাধী, তাদেরকে আমরা শনাক্তকরণের চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়েছি। আমরা তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে এবং তাদের এই যাচাই বাছাইয়ের তথ্যের আলোকে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। ভোরের সময় আরও থাকছে গাজার আরব ভূখণ্ড নিয়ন্ত্রণে ইয়েলো জোন সম্প্রসারণ। ইসরায়েলি বাহিনীর নতুন করে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি ভূমি দখলের পরিকল্পনা বাতিলের আহ্বান মিশরের। গাইবান্ধায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হরিণ সিংহা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, বিকেলে বন্ধু সাকিব ও রিফাতের সঙ্গে হাওয়া দিঘির মোড়ে পুকুরে গোসল করতে যায় রায়হান। তাদের অভিযোগ, রায়হানকে পানিতে চুবিয়ে হত্যা করেছে বন্ধুরা। অভিযুক্ত তাদের পরিবারের সদস্যরা পলাতক থাকায় মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের উপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিকের দাবিও করেছেন তিনি। দ্রুতই ইরানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ও পরবর্তী আলোচনা হবে বলে G7 সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনাও করেন ট্রাম্প। বলেন, তিনি পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। ফ্রান্সে G7 সম্মেলনে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ সময় সাংবাদিকদের সামনে ইরান ইস্যুতে কথা বলেন ট্রাম্প। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে বলে দাবি করেন তিনি। ইরানের সঙ্গে শিগগিরই আনুষ্ঠানিক সমঝোতা স্মারক সই এবং পরবর্তী আলোচনা শেষ হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। সম্পর্ক স্বাভাবিকের দাবি করলেও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, চুক্তিতে সেটাই বলা আছে। তারা পারমাণবিক অস্ত্র কিনতে পারবে না, তৈরি করতে পারবে না, উন্নয়নও করতে পারবে না। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে এরই মধ্যে ডিজিটালি সমঝোতা স্মারক সই হয়েছে যুক্তরাষ্ট্রের। শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে। এরপর দুই দেশের মধ্যে শুরু হবে পরবর্তী ধাপের আলোচনা। সমঝোতা স্মারকটির মেয়াদ 60 দিন। এই সময়সীমার মধ্যে পরবর্তী ধাপের আলোচনা শেষ করতে হবে। শুক্রবার জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে ইরানও। G7 সম্মেলনে লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকেও এক হাত নেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইসরায়েলকে থামতে বললেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েল। রোববার ইরান ইসরায়েল চুক্তি ঘোষণার পর নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে অন্তত 84 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় তিনি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না বলেও সতর্ক করেন। আমাদের ছাড়া, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বলে কিছু থাকতো না। আমাকে ছাড়াও ইসরায়েলও থাকতো না।
কারণ আমি যা করেছি তা করার জন্য অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিল না। নেতানিয়াহুর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু এখন লেবানন ইস্যুতে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। এদিকে বারবার চুক্তি লঙ্ঘন করে বৈরুতে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভোরের সময় আরো থাকছে ওয়ানডের পর অজিদের বিপক্ষে টি20 সিরিজ জয়ের মিশন বাংলাদেশের। ইনজুরি আর অসুস্থতা দুশ্চিন্তা নিয়ে মাঠে নামবে টাইগাররা। কঠিন চ্যালেঞ্জ দেখছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে হাসপাতালে বন্দুক হামলায় একজন নিহত, আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উইলমিংটন হাসপাতালের ভেতরে এই গুলির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় 500 ব্লক ওয়েস্ট 14তম স্ট্রিটের ওই হাসপাতাল ক্যাম্পাসে সম্ভাব্য সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়ার পর পুরো এলাকা লকডাউন করা হয়। পরে রোগী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। পুলিশ জানায় গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। গুলিবিদ্ধ 2 ব্যক্তি হাসপাতালের কর্মী নাকি হামলার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত করা হয়নি। তাদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলায় স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আশেপাশের এলাকায় অতিরিক্ত যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কঙ্গোয় ইবোলা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা হাজার হাজার মানুষের খোঁজ মিলছে না। এতে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে চিকিৎসা অবকাঠামোর ঘাটতি, জনসচেতনতার অভাব এবং তহবিল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে প্রাদুর্ভাব এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। প্রতিবেশী উগান্ডাতে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে। কঙ্গোয় চলমান ইবোলা প্রাদুর্ভাব পশ্চিম আফ্রিকা ও পূর্ব কঙ্গোর অতীতের ভয়াবহ প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মহাপরিচালক জ্যা কাসেয়া। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 800-র বেশি, যার মধ্যে মৃত্যু হয়েছে শতাধিক। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে সতর্ক করা হয়েছে। আমরা যদি খুব দ্রুত এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে পরিস্থিতি পশ্চিম আফ্রিকা এবং বিশ্বের পূর্বাঞ্চলে যা দেখা গিয়েছিল তার চেয়েও ভয়াবহ হতে পারে। সামগ্রিকভাবে যেখানে আমাদের লক্ষ্য ছিল 33,000 মানুষকে অন্তর্ভুক্ত করা, সেখানে আমরা এখন পর্যন্ত 12% মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। স্বাস্থ্য কর্মকর্তাদের সবচেয়ে বড় উদ্বেগ এখন সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজে ব্যর্থতা। আফ্রিকা সিডিসি বলছে 26,000-এরও বেশি সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তির অবস্থান অজানা। তারা কোথায় আছেন, কার সঙ্গে মিশছেন কিংবা নতুন করে সংক্রমণ ছড়াচ্ছেন কিনা সে সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য নেই। বিশেষজ্ঞদের মতে কার্যকর কন্ট্যাক্ট ট্রেসিং ছাড়া সংক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব। চিকিৎসা কেন্দ্রের স্বল্পতা এবং স্থানীয় জনগণের একাংশের অনীহার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের কর্মকর্তারা সতর্ক করেছেন প্রাদুর্ভাব এখনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি এবং এটি নিয়ন্ত্রণে আনতে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে ইবোলার মৃত ব্যক্তির দেহ অত্যন্ত সংক্রামক হওয়ায় সুরক্ষা ব্যবস্থা ছাড়া প্রচলিত দাফন প্রথা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠছে। সংকট মোকাবেলায় অর্থায়নও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ও বুরুন্ডির প্রেসিডেন্ট জানিয়েছেন প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় $518 মিলিয়ন 1/5-এরও কম অর্থ এখন পর্যন্ত সংগ্রহ করা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই ধরনের ইবোলার জন্য এখনো অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই এবং কার্যকর টিকা প্রস্তুত হতে 9 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এরই মধ্যে প্রতিবেশী উগান্ডায় 19টি সংক্রমণ ও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা সীমান্তে ইবোলার বিস্তার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সংক্রমণ ঠেকাতে শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরাই নন, মাঠে নেমেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখরাও। প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ায় স্থানীয় ইনফ্লুয়েন্সাররাও মোবাইল ফোন হাতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের আশা সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক এই প্রচারণা গুজব কমাতে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এবার বাংলাদেশ অস্ট্রেলিয়া টি20 সিরিজের খবর।
ইনজুরি আর অসুস্থতায় দুশ্চিন্তা মাথায় নিয়ে অজিদের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। পেস ইউনিটে আস্থা রেখে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক লিটন দাস। সিরিজ জয়ের স্বপ্ন থাকলেও টাইগার পেস ইউনিটকেই কঠিন চ্যালেঞ্জ মনে করেন অজি অধিনায়ক মিচেল মার্শ। তবে প্রথম ম্যাচে আগে লিটনের পুরোপুরি ফিট হওয়া নিয়ে চিন্তায় টাইগার টিম ম্যানেজমেন্ট। জ্বরে আক্রান্ত পারভেজ ইমন। চট্টগ্রামে ম্যাচ শুরু দুপুর 2টায়। ওয়ানডেতে ইতিহাস গড়া শেষ, এবার পালা টি-20-র। তবে অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগেই অনিশ্চয়তায় টাইগার অধিনায়ক নিজেই। শঙ্কা মাথায় নিয়ে ট্রফি উন্মোচনে হাজির লিটন দাস। অজি অধিনায়ক মিচেল মার্শও ফিরেছেন ইনজুরি থেকে। প্রায় 5 বছর পর টি-20 সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া। তবে শেষ ওয়ানডেতে অধিনায়কের পেশিতে পাওয়া চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি। নতুন করে শঙ্কা পারভেজ ইমনকে নিয়েও। তাই 18 মাস পর দলে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। সৌম্যকে নেওয়ার পিছনের রিজনটা হচ্ছে, যেহেতু আমি 50-50 ছিলাম, জানি না কি হতে পারে, কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যান্ড দেন ইমনের হালকা একটু সিকনেস আছে, সো যে কারণটাতে আমরা ওই রিস্কটা নিয়ে নেই যে একটা প্লেয়ারকে যে হুট করে ডেকে কিছু করানোর জন্য। সো যতখানি চেষ্টা করছি আমরা তাকে ইনক্লুড করে। আজকে হয়তোবা সে প্র্যাকটিস করতে পারবে না, বাট কালকে থেকে সে একদম। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটও পেসারদের উপরই ভরসা বাংলাদেশ অধিনায়কের। ম্যাচের আগের দিন তালহা জুবাইরের সঙ্গে লম্বা সময় কাজ করেছেন শরীফুল, মুস্তাফিজ, নাহিদ রানারা। বর্তমান দল নিয়ে অনেক বড় স্বপ্ন টাইগার কাপ্তানের। তাসকিন এন্ড ফেজ, তাদের যে অভিজ্ঞতা, লাস্ট সিরিজে তাদেরকে খেলানো হয়নি বিকজ অফ রেস্ট। সো এই সিরিজে তারা এসেছে, ফুল স্ট্রেংথ নিয়ে আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য। বেঞ্চ সাইডও অনেক স্ট্রং, আপনি যে কোনো প্লেয়ারই খেলাতে পারবেন বেস্ট 11। এটা একটা ভালো কম্পিটিশন, আর অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য ভালো যে আপনার বেঞ্চ অনেক স্ট্রং হচ্ছে। ওয়ানডে হারের তিক্ততা ভুলে টি-20 সিরিজে লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ অজিদের সামনে। জেতার কথা বললেও কাজটা যে খুব কঠিন সেটা মানছেন অধিনায়ক মিচেল মার্শ। টাইগার পেস ইউনিট ভয় ধরিয়ে দিয়েছে ক্যাঙ্গারুদের মনে। 2021 সালে এখানে এসেছিলাম, তখন যে কন্ডিশন ছিল এখন তা পুরোপুরি ভিন্ন। 2027 বিশ্বকাপ সামনে রেখে এটা তাদের বেশ ইতিবাচক সিদ্ধান্ত। এখানে পেসাররা সুবিধা পাবে, তাদের বেশ কয়েকজন গতিময় বোলারও আছে, আর তারা দল হিসেবে ভালো উন্নতিও করেছে। টি-20 সিরিজেও আমাদের পরীক্ষায় ফেলবে, আর তাদের সেই চ্যালেঞ্জ নিতে আমরাও প্রস্তুত। টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত 11 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া, যেখানে অজিদের 7 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 4টিতে। তামিম হোসেন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লিওনেল মেসির গোলে কানসাসে উৎসবের পূর্ণতা। আলজেরিয়া বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার। দেশীয় উন্মাদনা, এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারালো ফ্রান্স। বিএসএফ এর পুশিল চেষ্টা ঘিরে উত্তপ্ত সীমান্ত, একের পর এক প্রতিরোধে বিজিবি সজাগ, স্থানীয়রাও। কূটনৈতিক সমাধানের তাগিদ, সংকট নিরসনে দিলে সদিচ্ছা জরুরি। এলডিসি উত্তরণে বাজেটে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা, বাস্তবায়নের জোর ব্যবসায়ীদের। উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবমুখী উদ্যোগের দাবি। ছাদ ধসের পর এবার দেয়াল পিলারে ফাটল। রাবির বিজয় 71 হল উদ্বোধনের আগেই বেহাল দশা, আতঙ্কে শিক্ষার্থীরা। বালিশ কানের আলোচিত ঠিকাদার প্রতিষ্ঠানের আরেক অনিয়ম। এবং পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসার হুঁশিয়ারি ট্রাম্পের। লেবানন ইস্যুতে নেতানিয়াহুর কড়া সমালোচনা। পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। এই ছিল ভোরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।